তো সবাই কেমন আছো তোমরা? আমার নাম হচ্ছে ইরফান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, হামদর্দ পাবলিক কলেজ। আর ওমেগার সাথে মোটামুটি প্রায় 7 বছর হয়ে গেছে। ঠিক আছে, মানে বুড়া দাদা। তো যাই হোক, তোমরা অনেক বাচ্চা মানুষ, অনেক আশা ভরসা নিয়ে ক্লাস করবা। আগেই বলে রাখি, ক্লাসে যদি ঘুম পায় তাহলে চোখে পানি টানি দিয়ে এসো। ঠিক আছে, এত বড় লেকচার শুনতে শুনতে কান টান ব্যথা হয়ে যাবে, কিছু করার নেই। আন্তরিকভাবে দুঃখিত। না, কমপ্লেক্স নাম্বার, প্রথমেই হচ্ছে কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করি, কারণ যেহেতু জটিল বিষয়, জটিল জিনিস দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা একটু বুঝি যে কমপ্লেক্স নাম্বার কি জিনিস। খুব সহজ সাবলীল ভাষায় যদি বলতে যাই, কমপ্লেক্স নাম্বার আসলে দুইটা অংশে ভাগ করা আছে। কি কি? তার মধ্যে একটা অংশ হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর একটা হচ্ছে অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট। আচ্ছা, তাহলে কমপ্লেক্স নাম্বারের দুটো অংশ, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। আমরা সাধারণত যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করি। তাহলে বাস্তব অংশ আমরা কি পাচ্ছি? সাপোজ আমি বললাম এ, এটা হচ্ছে একটা বাস্তব অংশ। আর ইমাজিনারি অংশ কি থাকতেছে? ইমাজিনারি অংশ হচ্ছে আই ইন্টু বি। এই যে আমি এখানে একটা ছোট্ট একটা টার্ম ইউজ করলাম আই, এই আই এর একটা নির্দিষ্ট মান আছে। সেই মানের কারণে আসলে এই সংখ্যাটা আমাদের কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে। আই এর মান হচ্ছে ঠিক এরকম √(-1). ঘটনা হইতেছে কি, রুটের ভিতর তো সাধারণত কখনো আসলে ঋণাত্মক থাকে না, কিন্তু এখানে যেহেতু ঋণাত্মক আছে, এই কারণে এটাকে আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। ওকে, আই এর বিভিন্ন ধরনের পাওয়ার আছে। আমি যদি আই কে বর্গ করি তাহলে আমরা মান পাবো -1। আমরা আই কে যদি ঘন করি তাহলে আমরা পাবো I² ইন্টু আই। তো আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে আমি এখান থেকে মান পেয়ে যাব -i। I⁴ কত আসবে? I² ইন্টু I², অর্থাৎ এটার মান চলে আসবে 1। এগুলি আমাদের মোটামুটি সবার জানা। তো জানা বিষয় নিয়ে আমি খুব বেশি একটা টাইম নষ্ট করব না। আমরা এতটুকু জানি যে I⁴ যেহেতু 1 হয়, I⁴ যেহেতু 1, তাহলে 4 এর গুণিতকও আমাদের 1 হবে। অর্থাৎ 4 এর পরে থাকতেছে 8, 12, 16, সবকিছুর মান কত হবে? আলটিমেটলি 1 হবে। অর্থাৎ 4 অথবা 4 এর গুণিতক যা কিছুই নেওয়া হয় না কেন, তাতেই আমরা সবসময় 1 পাবো। তো এটা শিখে আমার কি লাভ হইলো? যদি আমাকে দেয় I⁻37, এটার মান নির্ণয় করো, তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে এই নাম্বারটাকে 4 দ্বারা ভাগ করা। তো এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে মিলবে? কখনোই মিলবে না। কত পর্যন্ত যাবে? 36। তাহলে দেখো 4 নং 36, 36 পর্যন্ত গেল। তারপরে আরো কত থাকে? 37 তৈরির জন্য আরো 1 প্রয়োজন, তার মানে 36 + 1। তো এইভাবে কেন আমি ভেঙে লিখলাম? তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমি এখানে লিখতে পারবো I⁻36 ইন্টু I⁻1। এখন দেখো, আগেই বলেছি 4 এর গুণিতক যদি হয় তাহলে তার মান হবে কত? 1। অর্থাৎ I⁻36 এটার মান হবে 1, আর I⁻1 এর মান তো I, তার মানে I⁻37 এটার ভ্যালু আমি কত পাচ্ছি? শুধুমাত্র I পাচ্ছি। তো হোপসো তোমরা এই জিনিসটা সবাই ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবা, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা যখন একই সাথে আই এর শক্তিটা দেখে ফেলেছি বা আই এর পাওয়ার গুলি দেখেছি, আমার আস্তে আস্তে হচ্ছে ওমেগার পাওয়ার সম্বন্ধেও একটু জানতে হবে। তার আগে আই এর পাওয়ার হচ্ছে আমি যা দেখিয়েছি সব কিন্তু আমি দেখিয়েছি ধনাত্মক, কিন্তু যদি কোনো কারণে ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি করব? একজন বলছে ভাইয়া রিপিট করেন। ঠিক আছে, আমি রিপিট করছি, বাট একটু বলে রাখি, আমরা এখানে একবারই আসলে করতে পারবো, রিপিট করার চান্স একটু কম থাকবে। ঠিক আছে, তবুও প্রথমবার যেহেতু আমি বলে দিচ্ছি, I⁻37 এটাকে আমার কি করতে হবে? এটাকে হচ্ছে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। তো 4 দ্বারা ভাগ করলে আমরা 37 কিন্তু মিলবে না। কত পর্যন্ত মিলবে? 36 পর্যন্ত যাবে। 37 এর জন্য আমার দরকার আরো 1, 36 + 1। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, অর্থাৎ I⁻36 ইন্টু I⁻1, and then I⁻36 এর মান হচ্ছে 1। কিভাবে? কারণ
চারের গুণিতক যা কিছুই হবে আই এর পাওয়ার সবসময় তার মান 1 হবে। তো এই কারণে আমি এটার মান 1 লিখতে পারবো। আর আই টু দি পাওয়ার 1 মানে তো আলটিমেটলি আই নিজেই। তো এই হচ্ছে এটার ভ্যালু। ওকে, তো যেটা বলছিলাম যে যদি আই এর পাওয়ার হচ্ছে ঋণাত্মক কিছু, যদি ঋণাত্মক কিছু হয়, ধরো আমি বললাম আই ইনভার্স, এটার মান কত? আই ইনভার্স কে আমি লিখতে পারবো 1/i, এটা লেখা যাবে খুব সহজেই। এখন এই যে 1, এই 1টাকে আমি আবার কি লিখতে পারবো? একটু আগে কিন্তু আমি লিখেছিলাম, একটু আগে আমি এটাতে লিখেছিলাম হচ্ছে 1 মানে হচ্ছে i টু দি পাওয়ার 4, 1 মানে i টু দি পাওয়ার 4। তাহলে এইটাকে যদি আমরা i দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? দেখো উপরে নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কত থাকবে? i কিউব। সো i টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু আমি কত পেয়ে যাচ্ছি? i কিউব। তা i কিউবের মান কিন্তু আমরা জানি, i কিউবের মান কত? i কিউবের মান হচ্ছে -i। এইটাকে একটা বক্সের মধ্যে রাখো। i টু দি পাওয়ার -1 এর মান হচ্ছে সরাসরি -i। এটাকে একটা বক্সের মধ্যে রাখো। এইটাকে সরাসরি বক্সের মধ্যে রাখতে বলতেছি, এটাকে শিখে ফেলো, কারণ শুধু এই এতটুকু অংশ তোমাকে অনেকটুকু হেল্প করবে পরীক্ষাতে। একজন প্রশ্ন করছে ভাইয়া i টু দি পাওয়ার 34 হইলে কি হবে? ভাইয়া একই কথা, কোনো ঝামেলা নাই। তুমি দেখো i টু দি পাওয়ার 34 তুমি 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা যদি ভাগ করো কততে গিয়ে মিলবে? মিলবে হচ্ছে 32 তে গিয়ে মিলবে। তাহলে এটাকে লিখতে পারবো i টু দি পাওয়ার 32 প্লাস 2। তাহলে এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী i টু দি পাওয়ার 32 i স্কয়ার এভাবে লিখতে পারবো। i টু দি পাওয়ার 32 যেহেতু এটা 4 এর গুণিতক, তাহলে কত আসবে? 1। তো এটার মান চলে আসবে 1। আর i স্কয়ারের মান হচ্ছে -1, তার মানে i টু দি পাওয়ার 34 এর মান আসবে -1। দ্যাটস ইট। আচ্ছা, তো একই সাথে হচ্ছে আমি বলেছিলাম ওমেগার মান হচ্ছে আমরা এখানে লিখবো বা ওমেগার মান নিয়ে কাজ করব। তো চলো আমরা ওমেগার মানগুলি একটু দেখে নেই। যখন হচ্ছে আমরা ওমেগা নিয়ে কাজ করব, আমরা জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো ঠিক আই এর মতোই বলতে হয় যে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে আমি বলতে পারবো যে 3 বা 3 এর গুণিতক যা কিছুই আছে সবসময় কত আসবে? 1 হবে। তার মানে এক কথায় বলতে গেলে ওমেগা টু দি পাওয়ার থ্রাইসেন মানে 3 বা 3 এর গুণিতক যা কিছুই আসবে সবসময় এটার মান কত হবে? 1 হবে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি? সেম ওইটার মতোই, মনে করো ওমেগা টু দি পাওয়ার 40, এইটার জন্য যদি আমাকে মান বের করতে বলে তাহলে আমি কি করব? দেখো ওইটার ক্ষেত্রে আই এর ক্ষেত্রে ভাগ দিয়েছিলাম 4 দ্বারা, কারণ হচ্ছে 4 এর গুণিতক পরপর 1 আসে। এইটাকে ভাগ দিব কত দিয়ে? 3 দ্বারা, কারণ হচ্ছে 3 এর গুণিতক যেহেতু আসে। তো এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করে দেখো কতটি গিয়ে মিলবে? মিলবে হচ্ছে 39 এ গিয়ে। ওমেগাকে 40 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 39 মিলবে। 3 13 39, কিন্তু আমার দরকার হচ্ছে 40 করা। সো এখানে +1 দিয়ে দিলাম। সো এখন এইটাকে আমি হচ্ছে যেটা করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী আবার এটাকে ভাঙাতে পারি। ওমেগা টু দি পাওয়ার 39 ইনটু ওমেগা। সো যেহেতু ওমেগা টু দি পাওয়ার 39, ওমেগার পাওয়ারটা হচ্ছে 3 এর গুণিতক, 3 13 39, সেহেতু এইটার মান হবে হচ্ছে আলটিমেটলি 1। আর ওমেগা তো ওমেগাই রয়ে গেল। সো ওমেগা টু দি পাওয়ার 40 এটার মান হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র ওমেগা। তো আশা করি তোমরা এটা আসলে করতে পারবা, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে আসলে এটা পরীক্ষাতে যদি দেয় এত সহজটা দিবে না, ওমেগার ক্ষেত্রে বিশেষ করে, তখন তোমাদেরকে একটু ঝামেলা করবে, হালকা একটু ঝামেলা তৈরি করবে। তো ঝামেলাটা কি হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো ঝামেলাটা কি তৈরি করতে পারে তোমার জন্য। তোমাকে দিল ওমেগা টু দি পাওয়ার 01535706756। দেখে তো মনে হইতেছে এটা একটা মোবাইল নাম্বার দিচ্ছেন, দিলে দিছি, তাতে কি যায় আসে? আমার দরকার হচ্ছে ওমেগার মান বের করা। কিন্তু এত বড় মান, এটারে আমি 3 দ্বারা ভাগ করব কয় জীবনে? আচ্ছা, এত জীবন তোমার দরকার পড়বে না, তোমার খুব সহজ একটা বুদ্ধি আমি শিখাই দিই। যদি তুমি জীবনে যোগ বিয়োগ করতে পারো তাহলে তোমার জন্য হবে। তো সিস্টেমটা কি দেখো, এই প্রত্যেকটা ডিজিট ধরে ধরে তুমি যোগ করবা, প্রত্যেকটা ডিজিট। তো ধরে ধরে যদি যোগ করি তাহলে ব্যাপারটা কিরকম আসে দেখো। 0 + 1 + 5 + 3 + 5 7
0 6 7 5 6, অর্থাৎ আমি তোমাকে ঠিক এই কাজটা করতে বলছি, জাস্ট এই কাজটা আমি করতে বলছি, অর্থাৎ প্রত্যেকটা ডিজিট ধরে ধরে যোগ করবা। তো এটা যদি আমি যোগ করি তাহলে আগের ক্লাসে করছি তো, আর আমি যোগ ভালো পারি, এই কারণে হচ্ছে এটা আমি জানি এটা হচ্ছে 45 হবে। ঠিক আছে, তার মানে এই ওমেগা টু দি পাওয়ার এই সংখ্যাটার নাম্বার যা হবে আর ওমেগা টু দি পাওয়ার 45 এই দুইটার নাম্বার একেবারে সেম টু সেম হবে। এখন দেখো 45 এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, মিলে যাবে 3 15 45, যেহেতু এটা 3 এর গুণিতক তাই এটার মান হবে 1। বাহ, কি সুন্দর একটা মান চলে আসছে, অঙ্ক শেষ। তো তুমি আবার পরীক্ষাতে আর যাই করো, ঠিক আছে, এইগুলি হচ্ছে বসে বসে আবার এমনি যোগ করো না, এটা হাতে হাতে যোগ করে ফেলো। কমেন্ট আসছে মনে হয়। মিউট আছে কেউ আবার, এই কোন ঝামেলাবাজ আনমিউট করে ঝামেলা করো না, তাহলে কিন্তু ডাইরেক্ট একেবারে কমপ্লেক্সের দেশে পাঠাই দিব, মানে রিমুভ। ঠিক আছে, কেউ মাইক অন করো না, কি দরকার, আমি তো কথা কইতেছি, আমার কথা শুনেই হচ্ছে 2 ঘন্টা পাগল হয়ে যাবে, আবার নিজেরা কথা কর টাইম পাবা। আচ্ছা, সো এইটা আমাদের শেষ। এইবার পরের যে টপিকটায় যাব সেটা হচ্ছে a প্লাস আই বি আকারে প্রকাশ। a প্লাস আই বি আকারে প্রকাশ খুব ইম্পর্টেন্ট। তো তার আগে একটা ছোট্ট বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই, মার্কার লাগতে পারে আমার, সেটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী, আচ্ছা অনুবন্ধী কি জিনিস দেখি। যদি আমাকে বলা হয় a প্লাস আই বি কোন একটা জটিল সংখ্যা আছে, তাহলে তার অনুবন্ধী হবে শুধুমাত্র এই যে ইমাজিনারি যে পার্টটা আছে, কাল্পনিক যে অংশটুকু আছে, তার সামনের চিহ্নটা শুধু পরিবর্তন হবে, শুধু তার সামনের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ a মাইনাস আই বি হবে। আবার আমারে যদি বলে যে না a মাইনাস আই বি দেওয়া আছে, এইটাকে হচ্ছে অনুবন্ধী করতে হবে, তো এইটার অনুবন্ধী কি হবে, খালি তার সামনের জায়গার চিহ্নটা পরিবর্তন হবে, তখন হবে কি a প্লাস আই বি। আমি জানি তারপরে অনেকের মাথার উপর দিয়ে গেছে, তবু আমি একটা এক্সাম্পল দেই, না হলে আবার মাইন্ড খাইবো। ভাইয়া 1 প্লাস 3i এইটার অনুবন্ধী কত হবে, আমি কি বলছি এক কথায় যে জাস্ট আই এর আগে যে চিহ্নটা আছে এটাকে আমি পরিবর্তন করব, অর্থাৎ 1 মাইনাস 3i। আবার যদি এরকম হইতো, সাপোজ মনে করো 3i মাইনাস 2, এইটার অনুবন্ধী যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে কত হবে, দেখো তো 3i এইটার সামনের চিহ্ন কত আছে, প্লাস আছে, তো এটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 3i মাইনাস 2। এখন তোমরা যদি ক্লাসে থাকতো এটা আমি তোমাদের করতে দিতাম, আর তোমাদের মধ্যে থেকেই মনে করো কেউ না কেউ এটার অনুবন্ধী লেখা ফেলতো যে 3i প্লাস 2, মানে ধুমধাম, যে ভাইয়া তো কইছে খালি চিহ্ন পরিবর্তন করতে হবে, কিন্তু কোন জায়গার চিহ্ন পরিবর্তন করতে হবে সেটা কিন্তু মনে রাখতে হবে। চিহ্ন শুধুমাত্র কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন হবে, বাস্তব অংশের সামনের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে, তো আশা করি আমরা অনুবন্ধী ব্যাপারটা ক্লিয়ার। তো কেন হচ্ছে অনুবন্ধী শিখছি আমি একটু দেখাই। সাপোজ কোন একটা জটিল সংখ্যা আমাকে এরকম দেওয়া হলো যে 1 প্লাস আই 2 মাইনাস আই, যদি বলা হয় যে এটাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করো, তো এটাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে গেলে তোমাকে হয়তোবা পুরোটা প্রশ্ন লিখবে না, তোমাকে হয়তোবা এইভাবে বলবে যে কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকবে যে এরকম দিয়ে তোমাকে বলবে যে ক্যাপিটাল এ ইকুয়াল টু হোয়াট, ক্যাপিটাল বি ইকুয়াল টু হোয়াট, তোমাকে হয়তোবা এরকম দিবে। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে যে জটিল সংখ্যাটাকে তুমি আগে a প্লাস আই বি আকারে প্রকাশ করবে, তারপরে a এবং b এর মানটা তুমি আমাকে এখান থেকে ফাইন্ড আউট করে দিবে, এটাই হচ্ছে এটার কোশ্চেন। তো ঠিক আছে, আমরা এই কাজটুকু করি। দেখো প্রথমে যে কাজটুকু আমরা করতে পারি এখান থেকে, যে সিস্টেম নিচে কখনো জটিল সংখ্যা রাখা যাবে না, তাহলে কি করতে হবে, এই নিচে যে জটিল সংখ্যাটা আছে এটার অনুবন্ধী দিয়ে
লব এবং হরে গুণ করে নিতে হবে। আবারও বলি, নিচে কোনো জটিল সংখ্যা রাখা যাবে না। তো নিচের জটিল সংখ্যার অনুবন্ধী দিয়ে লব এবং হরে আমাকে গুণ করতে হবে। তো 2 মাইনাস আই, এইটার অনুবন্ধী কত হবে? এটার অনুবন্ধী হচ্ছে 2 প্লাস আই। এটা দিয়ে লব এবং হরে গুণ করে দিতে হবে। এখন দেখো, এই জিনিসটাকে আমি অনেকটা এরকম বলতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ছোটবেলায় শিখছিলাম, অনেক কিছুই তো শিখছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এরকম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে দেখো, আমি কিন্তু এই জায়গায় ওই সূত্র দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা যদি অ্যাপ্লাই করি, আমরা কি পেয়ে যাব? নিচের অংশে দেখো 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আমরা কিন্তু এরকম কিছু একটা পেয়ে যাব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যদি গুণ করি, এই গুণ আশা রাখি তোমরা ধরে শেখানোর আমার কিছু নাই। 1 ইন্টু 2, 2i, 2i, তারপরে i স্কোয়ার প্লাস i। আচ্ছা, 1 ইন্টু 2, 1 ইন্টু i, 2 ইন্টু i ইন্টু i। ওকে, সো এখান থেকে আমরা যেটা পেয়ে যাব, দেখো 2i প্লাস i মিলে হয়ে যাবে 3i। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে মাইনাস 1। একটু আগেই কিন্তু আমি মানগুলি সব লিখে দিয়েছিলাম। সো 2 মাইনাস 1 প্লাস 3i। নিচেরটা দেখো, 2 স্কোয়ার মানে 4 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। ব্যাস, অনেকটুকুই হয়ে গেছে আমাদের। বা উপরে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 প্লাস 3i, আর নিচে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 5। এইবার দেখো, আমরা 5 দিয়ে আলাদা আলাদা করে এটাকে লিখতে পারি। যদি লিখি, তখন এটা কত দাঁড়াবে? 1/5 প্লাস 3/5 i। এই যে দেখো, a প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়ে গেছে, a প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়ে গেছে। তো যেহেতু এটা a প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়ে গেছে, এবার তোমরাই বলো, এটাকে যদি আমি a প্লাস আই বি এর সাথে ম্যাচ করি, a প্লাস আই বি এটার সাথে ম্যাচ করি, তাহলে এর মান আমি কত পেয়ে যাচ্ছি? এর মান পেয়ে যাচ্ছি আমি 1/5, আর বি এর মান আমি পেয়ে যাচ্ছি 3/5। বি এর মান পেয়ে যাচ্ছি 3/5। বাস, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা পরের টপিকে যাব, সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। ওকে, মডিউলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। মডুলাস এন্ড আর্গুমেন্ট। ওকে, এই এ প্লাস আইবি আকারে কেন আমরা শিখছি, এটা একটু টের পাবা, দেখাচ্ছি। প্রথম কথা, ভাইয়া, মডুলাস এবং আর্গুমেন্ট কার বের করা যায়? মডুলাস এবং আর্গুমেন্ট বের করা যায় হচ্ছে জটিল সংখ্যার। ভাইয়া, যে কোনো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি বের করা যায়? না ভাইয়া, যে কোনো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করা যায় না। আস্তাগফিরুল্লাহ, পুরা ইন্টারমিডিয়েট পাশ করে ফেললাম, এই কথা তো জীবনে শুনি নাই যে কোন জটিল সংখ্যার, মানে কোন কোন জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করা যায় না। আচ্ছা দেখি, মনে করো যে কোনো একটা জটিল সংখ্যা লিখলাম, এ প্লাস আই বি। কথা হচ্ছে, মডুলাস এবং আর্গুমেন্ট শুধুমাত্র এই ধরনের জটিল সংখ্যার বের করা যায়। তো একটু আগে যে আমি একটা জটিল সংখ্যা দিয়েছিলাম, z ইজ ইকুয়াল টু 1 প্লাস আই 2 মাইনাস আই, ভাইয়া এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করা যাবে না? জি না, যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত তুমি জীবনেও বের করতে পারবে না। তাহলে তোমার কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এইটাকে, এই এ প্লাস আই বি এই আকারের ফরম্যাটে আগে কনভার্ট করতে হবে, এন্ড দেন তুমি ওখান থেকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবা। কারণ মডুলাস আর্গুমেন্টের যে সূত্রটা, অর্থাৎ মড জেড কিংবা মড জেড, এইভাবে দুই আকারেই আমরা প্রকাশ করতে পারি। সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি যদি এ প্লাস আই বি আকারে না নাও, তাহলে তো বুঝবাই না যে কোনটা এ হবে আর কোনটা বি হবে। এই কারণে তোমাকে আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এন্ড দেন সূত্র বসাই দিলেই কাজ শেষ।
আর্গুমেন্টকে সাধারণত আমরা লিখি আর্গ জেড অথবা থেটা, সূত্র হচ্ছে tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ। এখন এই নাম হচ্ছে আর্গুমেন্ট, তার মানে এটা অনেক ঝগড়াঝাটি করবে, মানে আর্গিউ করবে। তো কি ধরনের আর্গিউ করবে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে একটা নর্মাল এক্সাম্পল দেখাই যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করার। ধরো আমি এইরকম নিলাম একটা জটিল সংখ্যা, আমি এরকম নিলাম যে 1 প্লাস আই, তাহলে এইটার মডুলাস কত হবে? ভাইয়া এটার মডুলাস হবে মড জেড রুট ওভার এর মান কত? এর মান হচ্ছে 1, বি এর মান কত? আই এর সহগ হচ্ছে বি এর মান, আই এর সহগ হচ্ছে বি এর মান। তো এখানে হচ্ছে 1 স্কয়ার, তার মানে আলটিমেটলি √2। সো মডুলাস পেয়ে গেছি আমরা √2। এবার আসি হচ্ছে আর্গুমেন্ট মানে থিটা, তাহলে কত আসবে? tan ইনভার্স বি বাই এ, বি এর মান হচ্ছে 1, এর মানও হচ্ছে 1, তার মানে 1/1 মানে আলটিমেটলি 1। সো tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত আসবে? 45 ডিগ্রি বা π/4। tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি বা π/4। ওকে, তাহলে এমনিতে যদি আমাকে খুব সহজ সাধারণ কোনো একটা জিনিস দেয়, সেইটার ক্ষেত্রে মডুলাস এবং আর্গুমেন্ট আমরা খুব সহজে বের করতে পারবো। বাট কথা হচ্ছে সবসময় আমাকে এত সহজ জিনিস দিবে না। আগে আমি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা জটিল সংখ্যার গ্রাফ কাগজে একটা জটিল সংখ্যার বিন্দু নির্ণয়। গ্রাফ কাগজে একটা জটিল সংখ্যার বিন্দু নির্ণয় খুব একটা কঠিন কিছু না, আমি তোমাদেরকে এখনই বুঝাই দেই। মনে করো z ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস আই ওয়াই, একই কথা, a প্লাস আইবি লেখা যে কথা, x প্লাস আই ওয়াই লেখা একই কথা। সো এই যে x প্লাস আই ওয়াই আমি লিখছি, এইটার বিন্দুটা কি হবে? যখন আমরা এটার বিন্দু বের করতে যাব তখন লিখবো শুধুমাত্র x কমা ওয়াই। যখন আমরা বিন্দু লিখবো তখন লিখবো শুধুমাত্র কি x কমা ওয়াই। তাহলে মনে করো সাপোজ এইটা হচ্ছে আমাদের x কমা ওয়াই। তো কোন একটা জটিল সংখ্যার বিন্দু বলতে আমরা আসলে সেখান থেকে যে বাস্তব দুইটা অংশ আছে, এই যে অংশ বলতে এক্সও কিন্তু বাস্তব, ওয়াইও বাস্তব, কিন্তু আই ইন্টু ওয়াই হচ্ছে কাল্পনিক। তো এই দুইটা বাস্তব জিনিস নিয়ে আমরা হচ্ছে তার বিন্দুটা বের করে ফেলতে পারবো। আমি এরকম র্যান্ডমলি কয়েকটা জটিল সংখ্যা নেই, নিয়ে তার থেকে হচ্ছে আমরা বিন্দু নির্ণয় করি। ধরো আমি এখানে একটা জটিল সংখ্যা দিলাম এইরকম যে 1 মাইনাস 3i, তাহলে এটার বিন্দু কত হবে? আমরা চট করে বলি 1 কমা মাইনাস 3। ভাইয়া যদি আমি এরকম দেই যে -2 মাইনাস আই, তাহলে এটার বিন্দু কত হবে? ভাই এটার বিন্দু হবে -2 মাইনাস 1, জাস্ট কিছুই না, এই যে এর মান আর হচ্ছে বি এর মান, এক্স এর মান আর হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের বিন্দু হবে। আচ্ছা, আপনি এত কষ্ট করে এই বিন্দু নির্ণয়টা কেন শিখাইলেন? দরকার আছে, দরকার আছে দেখেই শিখাইছি। কি সুন্দর উত্তর, দেখছো কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরটাও কত ইম্পর্টেন্ট। হ্যাঁ না, এটার হায়াত শেষ। আচ্ছা দেখো, আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খুব বেশি কনসার্ন থাকতে হবে সেটা হচ্ছে 4টা চতুর্ভাগ আছে, এই 4 চতুর্ভাগে আর্গুমেন্টের চেহারা চাকরি একটু চেঞ্জ হয়ে যায়। খাতায় লিখো 1 নাম্বার এবং 4 নাম্বারে নো ঝামেলা। 1 নাম্বার এবং 4 নাম্বার, এই যে 1 নাম্বার চতুর্ভাগ এবং 4 নাম্বার চতুর্ভাগ, নো ঝামেলা। 2 নাম্বার এবং 3 নাম্বারে হ্যাভ ঝামেলা, মানে কিছু না কিছু ঝামেলা এটার মধ্যে আছে। তো ঠিক আছে, দেখো আমি যখন বলতেছি যে 1 নাম্বার চতুর্ভাগ, 2 নাম্বার চতুর্ভাগ, এই যখন চতুর্ভাগের কথা বলতেছি তার মানে তোমাকে আগে যেটা বের করতে হবে যে তোমার জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে পড়ছে, এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো এটা কেমনে আইডেন্টিফাই করবা? এইটা করতে গেলেই তোমাকে বিন্দুর প্রয়োজন হবে। ওই বিন্দু দিয়ে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন চতুর্ভাগে তোমার জটিল সংখ্যাটা পড়তেছে। তো দেখো আমি এরকম 4টা এক্সাম্পল নেই। Z1 ধরো 1 প্লাস আই, Z2 মনে করো 1 মাইনাস আই, Z3 ধরো -1 প্লাস আই এবং Z4 ইকুয়াল টু হচ্ছে -1 মাইনাস আই। তাহলে প্রত্যেকটা থেকে আমি কিন্তু বিন্দু নির্ণয় করতে পারবো। তো এইটার জন্য বিন্দু কত আসবে? এইটার জন্য বিন্দু আসবে হচ্ছে 1,1, তারপর একটার জন্য বিন্দু আসবে 1,-1,
তারপরে হচ্ছে -1, and then সবার লাস্টে -1, এই হচ্ছে আমাদের চারটা বিন্দু চলে আসবে। ওকে, তো প্রথমটার জন্য আসো 1, 1, তো এটা কোন চতুর্ভাগে পড়বে? এটা 1 নম্বর চতুর্ভাগে পড়বে। তো এটা যদি 1 নম্বর চতুর্ভাগে পড়ে, সেই ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে আমাদের 1, 1 বিন্দুটা, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বের করতে হবে। তো আর্গুমেন্ট যদি আমি বের করতে হয়, আমার সূত্র যেন কি? সূত্র হচ্ছে θ = tan ইনভার্স b/a। তো আসো আমি সূত্র মোতাবেক কাজ করি। θ = tan ইনভার্স b/a, মানে 1/1। তো 1/1 করলে আলটিমেটলি 1ই থাকবে। তাহলে দেখো tan ইনভার্স 1 এর মান কত? tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। এখন আগে আমাকে দেখতে হবে যে যেই মানটা আসছে আর্গুমেন্ট, সেইটা কি আসলে সত্যি হইতে পারে কিনা। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর যদি আমি ঘুরি, তাহলে এইটাকে 45 ডিগ্রি কোণ, হ্যাঁ বলা যেতেই পারে, এটাতে কিন্তু কোনো আপত্তি নাই, অন্তত আমি দেখতেছি না যে এটাতে কোনো আপত্তি আছে, কারণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে আমাদের ত্রিকোণমিতিক কোণ হচ্ছে আমাদের পজিটিভ হয়। সাউন্ড না আসলে কি করবে একটু জিজ্ঞেস করছে। আচ্ছা, তুমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে আবার হচ্ছে জয়েন করো, তাহলেই হচ্ছে তোমার প্রবলেম আশা রাখি সলভ হয়ে যাবে। আচ্ছা, এই তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো। আসলে কি এতক্ষণ না বলে চিল্লাচিল্লি কর? হ্যাঁ শোনা যায় ভাইয়া। হয়, অগলতে শুনতে পাইতে আছে, কোনো সমস্যা নাই। তো চলো, যেটা দেখতেছিলাম যে 1 পয়েন্ট, যে জটিল সংখ্যাটা আসছে সেই জটিল সংখ্যার আর্গুমেন্ট 45 ডিগ্রি সংখ্যা 1 - i। এটার বিন্দু কত? এটার বিন্দু হচ্ছে 1, -1। তো এটা কোথায় আসে? 1, -1। তো ধরে নিলাম এইখানের কোনো একটা বিন্দু। তো এইটার আর্গুমেন্ট আমাকে বের করতে হবে। সেম প্রসেস, সূত্র হচ্ছে θ = tan ইনভার্স b/a। তাহলে দেখো b এর মান হচ্ছে -1, এর মান হচ্ছে 1, তার মানে আসবে কত? -1। b/a আসবে হচ্ছে tan ইনভার্স -1। তো tan ইনভার্স -1 এর মান কত? -45 ডিগ্রি। তো এখন আবার আমাকে চেক করতে হবে যে আপনি যে মানটা বের করছেন এটা আমি কেন মানবো কিনা। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখো ঘড়ির কাঁটার দিক বরাবর যদি আমি ঘুরি, তাহলে আমি জানি ত্রিকোণমিতিক কোণ হচ্ছে ঋণাত্মক হয়। সো ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরলাম এবং হচ্ছে এটা হচ্ছে আমি মাইনাস দিলাম এবং এটাকে আমি -45 ডিগ্রি, হ্যাঁ হতেই পারে, কোনো সমস্যা নাই। এইটাকে দেখতেও মনে হইতেছে যে এটা সত্যি। তো দেখো আমি আগেই বলছিলাম 1 নাম্বার এবং 4 নাম্বারে কোনো ঝামেলা নাই, সরাসরি যা সূত্র ছিল তা দিয়েই আমি অঙ্ক করতে পারছি। কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বারে অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো প্রথমে আসো, এই যে জটিল সংখ্যাটা -1 + i, এটার বিন্দু কত? -1, 1, তার মানে ধরো এইখানে কোনো একটা বিন্দু। তো এইটার জন্য আর্গুমেন্ট আমাকে বের করতে হবে। তো প্রথমে আসি সূত্র হচ্ছে θ = tan ইনভার্স b/a। তাহলে কত আসবে? tan ইনভার্স b/a, দেখবা -1 আসছে, তার মানে -45 ডিগ্রি। আস্তাগফিরুল্লাহ, এটা কেমনে সম্ভব? আপনি না একটু আগে বললেন যে এইটা হচ্ছে -45 ডিগ্রি, এটা হচ্ছে সত্যি, তাহলে আলটিমেটলি এইটা কি করে সত্যি হয়? তার মানে বুঝতেই পারতেছি যে এটা আসলে সত্যি হয় নাই, এটা শুদ্ধ হয় নাই, এটাকে আমাকে শুদ্ধ করতে হবে। তাহলে শুদ্ধ করতে গেলে কি করতে হবে? শুদ্ধ করতে গেলে আমাদেরকে বাবার কাছে যেতে হবে। বাবা হচ্ছে শুদ্ধ = θ + π। শুদ্ধ কি? শুদ্ধ = θ + π। পাই মানে 180 ডিগ্রি। ঠিক আছে? তো আসো আমি দেখি এখানে শুদ্ধর মানটা কত আসে। এই যে তাকে শুদ্ধ করতেছি। থিটার মান কত পাইছি আমি? থিটার মান পেয়েছি -45 ডিগ্রি। -45 ডিগ্রি প্লাস পাই মানে কত? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 135 ডিগ্রি। এইবার দেখো আমার যে 135 ডিগ্রি আসছে এটা আসলে শুদ্ধ কি না। ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর যদি ঘুরি এবং আমি যদি বলি এই পুরোটা কোণ হচ্ছে 135 ডিগ্রি, আশা করি পাগলেও বিশ্বাস করবে যে হ্যাঁ এটা আসলে সত্যি, যদি পাগল একটু ম্যাথ জানে থাকে আর কি। সব পাগল পারবে না, ওটা নিউটন আইনস্টাইনের মতো পাগল হইতে হবে। তো এই পুরোটা কোণ ঘুরলে আমরা বলতে পারবো 135 ডিগ্রি, হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে যদি 2 নম্বর চতুর্ভাগে কোনো জটিল সংখ্যা পড়ে, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে তাকে শুদ্ধ করতে হবে, আর শুদ্ধ করার সূত্র হচ্ছে θ + π করতে হবে।
সেম টু সেম প্রসেস। আসো আমি 4 নাম্বারটার ক্ষেত্রে -1 বিন্দু, তো -1 বিন্দু হচ্ছে এই ঘরে পড়তেছে। এখানে যদি আমি থিটার মান বের করি তাহলে আসবে হচ্ছে -1 ডিভাইডেড বাই -1, তার মানে শুধুমাত্র 1 থাকবে। তো tan ইনভার্স 1 এর মান আসবে হচ্ছে 45 ডিগ্রি। এবং তুমি নিজেও বিশ্বাস করো যে এটা যে আসলে ভুল, কারণ 45 ডিগ্রি তো এখানেই হয়ে গেছে। তো এই জায়গায় কোনো বিন্দু থাকলে তার আর্গুমেন্টও 45 ডিগ্রি হবে, এটা পুরোপুরি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তো এই মিথ্যা কথা আমরা বলবো না, আমরা সত্যি কথা বলবো। তাহলে এটাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার টেকনিক যেন কি? বাবার কাছে যেতে হবে। তো এই যে শুদ্ধ কি আসবে? থিটা মাইনাস পাই, থিটা মাইনাস পাই। সো এইটাকে বক্স আকারে রাখলাম। তো দেখো থিটার মান কত পেয়েছি? থিটার মান পেয়েছি 45 ডিগ্রি, মাইনাস পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তো কত আসবে? -135 ডিগ্রি। এইবার দেখো, যদি আমি বলি ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে আমি 135 ডিগ্রি গেছি, হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য, কারণ এইটাকে 135 ডিগ্রি কোণের মতো লাগে। আর যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সেহেতু এটা হচ্ছে মাইনাস হবে। ঘটনা হইতেছে বাজারে তো আরো অনেক কিছু আছে, এত কিছু থাকতে আমি আপনার সূত্রটা কেন শিখতে যাব? কারণ আমি বলছি তাই শিখবা, না শিখলে মাইট দিব ভার্চুয়ালি। না রে ভাই, সেই জন্য শিখবা না, তোমার উপকার হবে দেখেই তুমি শিখবা। এই জিনিসটাকে সাধারণত বলা হয় হচ্ছে আর্গুমেন্টের মুখ্য মান। আর্গুমেন্টের মধ্যে হচ্ছে দুটো বিষয় আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আরেকটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি আর্গুমেন্ট। মানে একটা হচ্ছে মুখ্য মান আর একটা হচ্ছে গৌণ মান। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে পাবলিক ইউনিভার্সিটিতেই তুমি পরীক্ষা দাও না কেন, তখন তোমাকে সব সময় আসলে মুখ্য মানটা চাইবে, সেকেন্ডারি মান খুব একটা চাওয়া হয় না। তো যেহেতু সেকেন্ডারি মান খুব একটা চাওয়া হয় না, সেহেতু তুমি আসলে কি করবা? তোমাকে আসলে মুখ্য মানটা বের করতে হবে। মুখ্য মান হচ্ছে থিটা এই 180 থেকে -180-র মধ্যে থাকতে হবে। এর বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু আর মুখ্য মান থাকবে না। তুমি যদি শুধু আমার এই প্রসেসটাতে করো তবেই যে কোনো জটিল সংখ্যার মান এই মুখ্য মানের মধ্যে পাবা। কিন্তু এছাড়া তোমাদের বই পুস্তকে আরো অনেক ধরনের মেথড আছে, তুমি যদি ওইটা অ্যাপ্লাই করো, আমি কিন্তু বারবার করে তোমাদেরকে সতর্ক করতেছি, তখন কিন্তু মুখ্য মানের বাহিরে মান চলে আসবে, তখন কিন্তু পরীক্ষায় তুমি কাটা খাবা। ঠিক আছে? আর মুখ্য মান পাওয়ার পরে গৌণ মান পাওয়াটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে দেখো গৌণ, গৌণ বলতে গৌণ মান বোঝাচ্ছি ইজ ইকুয়াল টু হচ্ছে মুখ্য মান প্লাস 2n পাই। n এর মান তোমার যা খুশি তা বসাও, তবে পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাও। ঠিক আছে? n এর মান তুমি 1 2 3 4 5 6 -1 2 3 4 5 6 যা ইচ্ছা তা বসাইতে পারো। সব সময় তুমি এখানে n এর মান বসাইলে মুখ্য প্লাস যদি n এর মান একটা কিছু বসাও তুমি গৌণ মানটা পেয়ে যাবা। তাহলে তুমি দেখো গৌণ মানের কিন্তু কোনো শেষ নাই, তুমি n এর মান যা ইচ্ছা তা বসাইতে পারবা, লাইফ টাইম বসাইতে পারবা। তাহলে দেখো গৌণ মানও কিন্তু লাইফ টাইমই আসতে থাকবে। এই কারণে আসলে পরীক্ষার হলে এটা চায় না, পরীক্ষার হলে শুধুমাত্র মুখ্য মানটা মানে বেসিক ভ্যালুটা শুধুমাত্র চায়। তো আশা করি তোমরা ইনশাল্লাহ এই মডুলাস এবং আর্গুমেন্ট কমপ্লেক্স নাম্বার থেকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। ওকে, তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। তার মধ্যে মনে হয় একজন জিজ্ঞেস করছে এরকম যে কোন চতুর্ভাগে পড়বে সেটা আমি কেমনে বুঝবো, এবং এইটা লেখার সাথে সাথেই আমাদের আসলে একটা জিনিস মনে পড়ে যাবে, সেটা হচ্ছে সেই বিশ্রী একটা জিনিস। যেমন আমি যদি বলি যে 17 - 20√2i, ঠিক আছে, এইটার বর্গমূল নির্ণয় করো, তখন তোমার কাছে মনে পড়বে যে সি সি কি একটা বাজে জিনিস ছিল, এইটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তারপরে কত কিছু আমরা ধরতাম, ধরে এক্স আর ওয়াই এর মান বের করতাম। না, এত সময় আমাদের হাতে নাই, আমরা আসলে একটু ট্রিক অ্যাপ্লাই করব, তাহলে খুব অল্প সময়ে আমরা এগুলি বের করতে পারবো। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলি। ধরো √0 কত আসবে? 0। √1 কত? 1। √4 কত? 2। √9 কত? 3। এটি লিখতেছেন কেন? কারণ হচ্ছে আমি তোমাদেরকে এটা বিশ্বাস করাইতে চাচ্ছি এই 0 1 4 9 প্রত্যেকটা হচ্ছে বাস্তব সংখ্যা। সো কোন একটা বাস্তব সংখ্যার বর্গমূল সবসময় কি আসে? একটা বাস্তব সংখ্যা আসে। যে কোনো একটা বাস্তব সংখ্যার বর্গমূল একটা বাস্তব সংখ্যা আসে। তাহলে আমি এটা অবশ্যই বিশ্বাস করতে পারি যে যে কোনো একটা জটিল, যেটা বলতেছিলাম যে যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল একটা বাস্তব সংখ্যা আসলে যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই একটা জটিল সংখ্যা আসবে।
তো ঠিক আছে, ধরো আমি কয়েকটা অপশন দিয়ে দিই এরকম ABCD। ধরো এটা দিলাম 1+3i, এইটা দিলাম হচ্ছে 2 - 5√2i, এটা দিলাম হচ্ছে ধরো 3+i, আর এটা দিলাম ধরো 5 - 2√2i। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি কি করে আসলে দেখেই বুঝবো যে কোনটা আমার উত্তর হবে? কি কোন এটা দেখেই আপনি বুঝতে পারবেন? হয়, প্রথম কথা আপনার একটু সুদৃষ্টি দিতে হবে। কোথায়? অন্য কারো দিকে দিলে হবে না, প্রশ্নের দিকে দেখেন। তো প্রশ্নে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মাইনাস। সো মোট কথা হচ্ছে এইখানে যে চিহ্ন থাকবে উত্তরটাও আসবে সেম চিহ্ন দিয়ে। এখানে যে চিহ্ন থাকবে উত্তরটাও আসবে সেম চিহ্ন দিয়ে। তাহলে দেখেন এখানে মাইনাস আছে, তাহলে আমার উত্তরটা আমি বুঝতেই পারতেছি এই বি এবং ডি এর মধ্যে যে কোনো একটা আসবে। হয় এই বি এর মধ্যে আসবে অথবা এই ডি এর মধ্যে আসবে। তাহলে আমি এই 50-50 এই চান্স নিয়ে আমি আসলে আলটিমেটলি এইটাকে বিদায় করে দিতে পারি, এইটাকেও বিদায় করে দিতে পারি। বাস ভাইয়া, তারপরেও তো বেশি একটা শান্তি পাইলাম না, এরপরেও তো অপশন দুইটা রয়ে গেল। এখন আমি কি করব? তাহলে এটার জন্য আমার কোনো না কোনো টেকনিক আছে। আচ্ছা, এটার জন্য টেকনিকটা আমি বলে দিচ্ছি। দেখো, জটিল সংখ্যা দুইটাই ধরনের হইতে পারে। কি কি? একটা হচ্ছে মনে করো a+ib, এইটা যদি থাকে তাহলে আমাদের সূত্র হবে a²+b² + 2ab। আর যদি এরকম হয় যে a-ib, তাহলে সূত্র হবে a²+b² - 2ab। ওকে, খুবই ভালো কথা। তো এটা দিয়ে আমি এখন কি করব? মনে রাখবা যে এই প্রথম অংশটা হচ্ছে বাস্তব অংশের সঙ্গে মিলবে। এই a²+b², এই অংশটা কার সাথে মিলবে? বাস্তব অংশের সঙ্গে মিলবে। তোমার এই এতটুকু দেখলেই হবে, ওই অবাস্তব বা কাল্পনিক অংশ নিয়ে তোমার কিছু দেখতে হবে না। তো আসো আমি একটু দেখি। প্রথম কথা হচ্ছে আমাদের যে প্রশ্ন আছে ভাইয়া, এই প্রশ্নের মধ্যে বাস্তব অংশটা কোনটা? আমাদের এখানে বাস্তব অংশ হচ্ছে 17। তাহলে আমাকে কি করতে হবে? এ এবং বি, এই দুইটা হচ্ছে বের করতে হবে। তার মানে উত্তর তো হবে বি এবং ডি এর মধ্যে। তো বি এবং ডি এর মধ্যে আমাকে এ এবং বি আমি জানি কোনটা। এই যে এখানে এ হচ্ছে আমাদের 2 আর এখানে বি হচ্ছে আমাদের 5√2i। তাহলে এখন আমাকে চেক করতে হবে কি? এই a²+b², এইটা আমাকে চেক করতে হবে এবং চেক করে দেখতে হবে যে এই দুইটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে 17-র সাথে মিলে। তাহলে আসো আমি প্রথমটা একটু চেক করি। প্রথমটা চেক করলে কত? 2e² মানে 4 প্লাস 5√2i²। এইটা যদি দেই কত আসে দেখো, 4 প্লাস 5² আর √2 কে স্কোয়ার করলে 2, 5² হচ্ছে 25 আর হচ্ছে 2 মানে হচ্ছে 50। i² আসবে, i² মানে হচ্ছে -1। এটার করারও দরকার নাই, কারণ তুমি নিজেও বুঝতেছো। আর যাই হোক, যোগ বিয়োগ করে এটা কখনো 17 হবে না। তাহলে দেখো, যদি এইটা না হয়, এটা কি তুমি আবার কষ্ট করে করতে যাবা? কোনো দরকার নাই, তুমি অ্যান্সার পেয়ে গেছো। অ্যান্সার হবে হচ্ছে ডি। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, আমি তোমাকে ডিটা সলভ করে দেখাই যে আমি যে টেকনিকটার কথা বলছি, যে শুধু a² আর b², এটা হচ্ছে বাস্তব প্রশ্নের বাস্তব অংশের সমান হবে। এইটা চেক করলেই যে হচ্ছে, এটা আমি তোমাকে একটু দেখাই দিই। যেমন দেখো, এইখানে এ কত? এখানে এ হচ্ছে 5, তাহলে a² কত হবে? 25 প্লাস b²। তো b² কত হবে? 2√2i²। দেখো 2√2, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, তাহলে 25 প্লাস হচ্ছে 8i²। i² এর মান হচ্ছে -1, তাহলে 25 - 8, এই দেখো 17। দেখছো মিলে গেছে। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। তো দেখছো, বর্গমূল কিন্তু এখন আর আমাকে আগের মতো করে কিছু করতে হবে না। সেটা হচ্ছে শুধুমাত্র আমরা যেটা চেক করব, প্রথমে চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে আগে 50-50 করে নিব, আর তারপরে শুধু এই প্রশ্নের বাস্তব অংশটা হচ্ছে এই উত্তর যেগুলি থাকবে তাদের a²+b² এর সমান হইতে হবে। বাস, কাজ শেষ। এইবার আমরা পরবর্তী মূলে যাব, সেটা হচ্ছে ঘনমূল। এবং বলে রাখি, যত উপরের ঘাতে যাব তত সহজ হইতে থাকবে। কি কোন? উপরের ঘাতে গেলে তো আরো কঠিন হওয়ার কথা না, উপরের ঘাতে গেলে আরো সহজ হবে। কেমনে? এসো শিখি। ঘনমূল
তো ঘনমূল যদি আমরা নির্ণয় করি তাহলে কি করতে পারবো দেখো, ধরো তোমাকে এইরকম দেওয়া আছে এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদি তুমি তোমার জীবনে কখনো এই জিনিসটা দেখো তাহলে তোমার জীবন আসলে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ তুমি এটার উত্তর জানো। এটার উত্তর হচ্ছে কি, যদি এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। খুব ভালো কথা, আপনি তো এটারে বললেন, কিন্তু জীবন তো আসলে এত সুন্দর থাকে না, জীবন তো অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, আসো কঠিন জীবনের জন্য দেখি। যদি তুমি কখনো এইরকম পাও যে এক্স বাই পি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তখন তুমি কি করবা? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা এই পুরোটাকে মনে মনে এক্স এর মতো কল্পনা করব। অর্থাৎ যখনই এরকম সামথিং কিউব ইজ ইকুয়াল টু 1 আসবে, তুমি ধাম করে পরের লাইন লিখতে পারবা। পরের লাইনটা কি? পরের লাইন হচ্ছে এক্স বাই পি ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো তোমার তো দরকার হচ্ছে শুধু এক্স এর মান, সুতরাং শুধু এক্স ইজ ইকুয়াল টু কত হবে? পি দিয়ে গুণ করে দাও, পি পি ওমেগা স্কোয়ার, কাজ শেষ। তো এই যে আমি টেকনিকটা শিখাইছি, তো চলো এই টেকনিক দিয়ে আমি একটা এক্সাম্পল দেখি কিভাবে হচ্ছে সলভ করা যায়, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। মনে করো তোমাকে দেওয়া আছে এইরকম যে কিউব আই, কিউব রুট আই, এইরকম কিছু একটা দেয়া আছে, এইটা তোমাকে এখন সলভ করতে হবে। তো ভালো কথা, এটা কিভাবে আমি সলভ করব? প্রথম কথা, এইটা ইজ ইকুয়াল টু তুমি ধরে নিতে পারবা যে এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আই। কিভাবে? উভয় পক্ষে হচ্ছে ঘন করছি, ঘন করার ফলে এটা কাটাকাটি হয়ে গেছে, এটা শুধু আই আছে। এখন অনেকেরই মনে হচ্ছে যে বাহ, জীবন তো সুন্দর হয়ে গেছে। না, জীবন সুন্দর হয় নাই, কারণ আমি বলছি এক্স কিউব ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার হবে, কিন্তু জীবন কিন্তু এখনো সেই লেভেলে আমাদের পৌঁছায় নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই টেকনিকটাই যাইতে হবে। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য দেখো আমাকে কি এখানে 1 হইতে হবে। তো 1 করার জন্য আমাকে কি করতে হবে? আই দ্বারা ভাগ করে দিই। তো আই দ্বারা ভাগ করলে এক্স কিউব বাই আই ইজ ইকুয়াল টু 1। মনে হইতেছে যে না, জীবনটা একটু সুন্দরের দিকে যাচ্ছে, তাও কিন্তু শেষ হয় নাই। কেন? কারণ হচ্ছে আমাকে তো আসলে এটা হোল কিউব হইতে হবে। আমি কি এখনো হোল কিউব তৈরি করতে পারছি? এখনো কিন্তু হোল কিউব তৈরি করতে পারি নাই। তাহলে এইটাকে আমার হোল কিউব তৈরি করতে হবে, অর্থাৎ এইটাকে আসলে আমার বানাইতে হবে কি, এক্স বাই আই হোল কিউব, এইরকম বানাইতে হবে। কিন্তু এখানে ঝামেলাটা তৈরি হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আপনি এইটাকে যে হোল কিউব দিবেন, এটা কি মামা বাড়ির আবদার পাইছেন? এখানে তো ছিল আই, আর আপনি এখানে হোল কিউব দেওয়ার ফলে আই কিউব হয়ে গেছে। তো আই আর আই কিউব তো সমান না। তাহলে আমি এখন কি করতে পারি? আচ্ছা আসো আমি এটা একটু ভেঙে লিখি তোমাদের জন্য, প্রথম প্রথম তো বুঝতে সুবিধা হবে, কিন্তু তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তোমাদের এত ভেঙে লিখতে হবে না। তো দেখো তোমরা এখানে কি করতে পারবা। দেখো এখানে আমি যদি বলি আই কিউব, কিন্তু এটা কিন্তু হয় না। কেন? কারণ আমরা জানি আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। তো ঠিক আছে, আমরা তাহলে এই কাজটা করি, মাইনাস আই কিউব করতে পারি কিনা। মাইনাস আই কিউব করলে কত আসবে দেখো তো, মাইনাসে একটা তো মাইনাস থাকবে, আর আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? আই হয়ে যাবে। এইটা আমার টার্গেট, কারণ আমার কিন্তু এখানে আই ছিল। যে কোনো মূল্যে আমি এখানে যা কিছুই পরিবর্তন করি না কেন, ঘুরে ফিরে কিন্তু আমাকে আই আসতে হবে। তো এই আই আনার জন্য আমি আসলে কি বলতে পারি? আমি আসলে এখানে এই মাইনাস আই হোল কিউব বলতে পারি। তাহলে দেখো আমি এখানে নিলাম মাইনাস আই হোল কিউব। ঠিক আছে, আমি কিন্তু এই কাজটা করতে পারি। এটা একটু জটিল কাজ করেছি, তোমরা একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা খেয়াল করো। আমি আরেকটা বার বলতেছি, দেখো আমার যে জিনিসটা দরকার, এইরকম একটা হোল কিউব কিছু একটা আমি আনবো। এটা কিভাবে আমি আনবো? দেখো এখানে শুধু আই ছিল, তো আমি এখানে হুট করে তো আই কিউব দিতে পারবো না। আমাকে এখানে এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন পরিবর্তন করার পরেও আগেরটার সাথে এটা সমান হয়। তো এই আই আমি কিভাবে আনতে পারি? দেখো আই মানে হচ্ছে মাইনাস আই হোল কিউব। তো এই আই এর জায়গায় আমি মাইনাস আই হোল কিউবটা লিখতে পারি। এইবার জীবন সুন্দর হয়ে গেছে। কেমনে? দেখো এক্স বাই মাইনাস আই হোল কিউব ইজ ইকুয়াল টু 1। বাস, এইবার তুমি তোমার কাজ করে ফেলতে পারবা। ঠিক আছে, কারণ কি, যখনই এরকম কিউব ইজ ইকুয়াল টু 1 আসে, পরের লাইনে আমি বলছি যে এই লাইনটা তুমি লিখে ফেলতে পারবা। তো এই লাইনটা লিখতে পারলে আমাদের এখানে কি চলে আসবে? এক্স বাই মাইনাস আই ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার।
তোমার কাছে তো শুধু এক্স এর মানটা জানতে চাওয়া হচ্ছে, সুতরাং শুধু এক্স ইকুয়াল টু কত আসবে, মাইনাস আই দিয়ে আর গুণ করে দাও, তাহলে মাইনাস আই ওমেগা স্কয়ার, অঙ্ক শেষ। তুমি যদি এই ট্রিক্সটা মনে রাখো খুব ইজিলি করতে পারবা, আর না হলে এত বড় অঙ্কটা তোমারে করতে হবে, এবার তোমার নিজের ব্যাপার। এবং এই যে ট্রিক্স আমি দেখাইছি এটা রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। সবাই বুঝছি কিনা? আগেই বলছিলাম রিপিট করাটা খুব টাফ, ঠিক আছে? কারণ এটা অ্যাকচুয়ালি এমনিতেই টাইম কম, তোমাদের বেশিক্ষণ তো তোমরা অনলাইনের সামনে বসেও থাকতে চাও না, ঠিক আছে? তুমি আরেকটু চিন্তা করো, জাস্ট আমি বুঝছি তুমি রিপিট বলতে তুমি এই জায়গাটাই বুঝো নাই, ঠিক আছে? এটা কিছুই না, দেখো ভাই আমি আই এর জায়গায় মাইনাস আই হোল কিউব বসাইছি, এবং কেন বসাইছি, কারণ এই দুইটা মান তোমাকে সেম রাখতে হবে। আমি পরিবর্তন করব, কিন্তু এমন ভাবে পরিবর্তন করব যেন আগের মানের সাথে এই মানটা একই থাকে, ঠিক আছে? ওকে, এবার আমরা পরে চলে যাব হচ্ছে চতুর্ঘাত মূল নির্ণয়। চতুর্ঘাত মূল নির্ণয়, চতুর্ঘাত মূল নির্ণয়। ওই যে বলছিলাম যতই তুমি উপরে উঠবা ততই তোমার জন্য সহজ হতে থাকবে, চতুর্ঘাত মূল আরো সহজ। এবং চতুর্ঘাত মূল দেখার পরে তোমার কাছে মনে হবে আরে কিসের বর্গমূল কিসের ঘনমূল, পরীক্ষায় দেখ শুধুমাত্র চতুর্ঘাত মূল, শুধু তুমি এই বয়ানটাই করবা। দেখো চতুর্ঘাত মূল কি দেওয়া যায়, টু দি পাওয়ার 4x, এইটার অ্যান্সার হবে একটা বড় রুট, তার ভিতরে একটা ছোট রুট x ডিভাইডেড বাই 2 1 প্লাস মাইনাস i। এইটা হইতেছে খালাতো ভাই, সব সময় লগে থাকবো, সব সময়, এটা কখনো চেঞ্জ হবে না। খালি তুমি এই প্যাটার্নটা একটা মনে রাখো, এই একটা প্যাটার্ন মনে থাকলে লাইফ ইজ সো বিউটিফুল, ঠিক আছে? আচ্ছা, শুধু এই অংশটা মনে রাখো, আমি কয়েকটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবা। দেখো আমি যদি বলি যে কিউব রুট 4 মাইনাস 1 ধরো 81 এরকম দিলাম, তো এটা কি আসবে? তোমার কাজ কি, অ্যান্সার কি হবে, প্লাস মাইনাস একটা বড় রুট তারপরে ছোট রুট, তার ভিতর কে যাবে, শুধু 81, শুধু কে যাবে 81, কোনো মাইনাস টাইনাস যাবে না, মাইনাসের যা কাজ আমি বাইরে করে রাখছি, সো শুধু মানটা যাবে 81 ডিভাইডেড বাই 2, আর ওই যে খালাতো ভাই, বাস অঙ্ক শেষ। সো রুট ওভার 81 মানে হচ্ছে 9, 1 প্লাস মাইনাস i, প্লাস মাইনাস রুট ওভার 9 মানে কত 3, আর রুট 2 রয়ে যাবে 1 প্লাস মাইনাস i, অঙ্ক শেষ। শেষ চতুর্ঘাত মূল। আরো একটা এক্সাম্পল দেই চতুর্ঘাত মূলের, সহজই তো, আরো একটা এক্সাম্পল দেওয়াই যায়। ধরো আমাকে যদি এরকমটা বলতো যে টু দি পাওয়ার 4 মাইনাস 169 এরকম কিছু বলতো, তাহলে আমি কিভাবে করতাম? অ্যান্সার হইতো প্রথমে প্লাস মাইনাস একটা বড় রুট, তার ভিতর একটা ছোট রুট, কত আসবে 169 ডিভাইডেড বাই 2, সব সময় ডিভাইডেড বাই 2ই হবে, আর 1 প্লাস মাইনাস i। তো দেখো প্লাস মাইনাস বড় রুট ওভার 169 কত 13, কারণ 13 হচ্ছে 169 ডিভাইডেড বাই 2 1 প্লাস মাইনাস i, কোন ক্যালকুলেটরই লাগতেছে না, দেখো তুমি চতুর্ঘাত মূল বের করে ফেলতেছো। এই পর্যন্ত আমরা যা ট্রিক্স দেখছি একটাতেও কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করি নাই, এবং যা যা অঙ্ক এখানে আমি দেখাচ্ছি এগুলি কিন্তু কোথাও না কোথাও কখনো না কখনো কোনো না কোনো ভার্সিটিতে আসছে, আমি কিন্তু সেগুলি তোমাকে মূলত দেখাচ্ছি। তো দেখো এটা তোমাকে বিশ্বাস করতে শিখতে হবে যে ক্যালকুলেটর ছাড়াও আসলে এই অ্যাডমিশন টেস্টে আমরা আসলে পরীক্ষা দিতে পারবো এবং চান্স পাওয়ার মতো। দেখো অ্যান্সার তোমার চলে আসছে, তো তোমরা কেমন বুঝছো আমি একটু চেক করে দেখি। একটা অঙ্ক দেই, তোমরা একটু করো তো, চতুর্ঘাত মূল কেমন তোমরা বুঝছো? ধরো যদি তোমাদেরকে এইরকম কিছু দেওয়া হয় যে -144, এইটার অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি নির্ণয় করো। ভাই প্লাস মাইনাস রুট ওভার 12/2, 1 প্লাস মাইনাস i। 12 কে আমরা আসলে কি করতে পারি, কাটাকাটি গেলে 6। হ্যাঁ, ওকে, ভেরি গুড ভেরি গুড।
তার মানে তোমরা বুঝছো, থ্যাংক ইউ। এবার আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়, মান নির্ণয়। ওকে, মান নির্ণয় আমরা কি, এখানে দুইটা টাইপের আসবে, একটা হচ্ছে আই এর, একটা হচ্ছে ওমেগার। মূলত ওমেগারটা একটু বেশি ইম্পর্টেন্ট, আই এরটা হচ্ছে রিটেনে দেয়, আর অবজেক্টিভের জন্য ওমেগারটা ইম্পর্টেন্ট বেশি। তো ওমেগারটা কিরকম আসে আমরা একটু দেখি। ধরো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ধরো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। যদি বলা হয় এইটার মান কত নির্ণয় করো। ওকে, খুবই ভালো কথা যে এইটার মান আমাকে বের করতে হবে। এখানে একটা বুদ্ধি বলে দিই, এই বুদ্ধিটা দিয়ে আমরা হচ্ছে কাজ করব। তোমরা তো এমনিতে করতে পারোই এটাকে, কারণ আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাঁসের ডিম। অতএব এইটা তো আমরা জানি, কিন্তু এইটা দিয়ে আমরা আসলে কাজ করব না, কারণ আমাদের এত সময় নেই, খুব দ্রুত আমাদেরকে ম্যাথ অ্যান্সার করতে হয়। তো ঠিক আছে, দেখো প্রথমে আছে হচ্ছে চিহ্নগুলি দেখবা, খালি প্রথমে 1 এর সামনে আছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। শুধু এই অংশটা একটা অংশ বুঝো, বাকিগুলি অটোমেটিকলি তুমি করতে পারবা। তো এই তিনটা চিহ্নের মধ্যে সবচেয়ে কম আছে কোনটা, চিহ্নের দিক থেকে সবচেয়ে কম আছে হচ্ছে মাইনাস, কারণ মাইনাস আছে একটা আর প্লাসের আছে হচ্ছে দুইটা। তো ঠিক আছে, তো যার হচ্ছে কম আছে তারে কি করতে হয়, তাদেরকে হচ্ছে একটু দান খয়রাত করতে হয়। তো আসো আমরা তারে হচ্ছে জাকাত দিই। কিভাবে জাকাত দিব, জাকাত দেওয়ার সিস্টেম কি, জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে খালি 2 দ্বারা গুণ করা, আর কিচ্ছু করবা না। যার চিহ্নের দিক থেকে যে হচ্ছে একটু গরিব আছে তাকে জাকাত দিব, কিভাবে, খালি 2 দ্বারা গুণ করব। দেখো এইটা যারা বুঝছো তো বুঝছো, যারা বুঝো নাই পরেরটা করতেছি। পরেরটার ক্ষেত্রে চিহ্নের দিক থেকে কম আছে কার, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার, ওর কম আছে, তো ওরে কি করব, 2 দ্বারা গুণ করব, শেষ। তারপরে 2 দ্বারা গুণ করব, অঙ্ক শেষ। এই তিনটা গুণ করো, কত আসবে, -2 ইন্টু -2 ইন্টু -2, তার মানে -8। ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব, আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, -8 হচ্ছে অ্যান্সার, অঙ্ক শেষ। তো তুমি যদি এই জাকাত মেথডে করো, তাহলে তোমার অঙ্কটা খুব দ্রুত তুমি করতে পারবা, এবং যে কোনো ধরনের এই টাইপের যে টাইপ যতগুলি ম্যাথ আছে সবগুলি হচ্ছে এই এক সিস্টেমেই তুমি করতে পারবা। আচ্ছা, আগেই বলছিলাম যে ওমেগার যে ম্যাথ গুলো এগুলি সাধারণত আমরা করতে পারবো হচ্ছে অবজেক্টিভের জন্য, কিন্তু আই এর কিছু ম্যাথ আছে যেগুলি হচ্ছে আমাদেরকে আসলে করতে হয় কিসের জন্য, রিটেনের জন্য। তো আসো রিটেনের জন্য আমরা একটু দেখি যে কি করা যায়। আচ্ছা, রিটেনের জন্য আমরা কি করব, ধরো তোমাকে এরকম বলে দেওয়া আছে, যে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আই হলে, তোমাকে ধরো বের করতে বললো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু হোয়াট। তোমাকে ধরো এইটার মান নির্ণয় করতে বলা হলো। তো তুমি এটা কিভাবে ফাইন্ড আউট করবা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের যেটা দেয়া আছে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, সেই ইকুয়েশনটার একটা মান আমরা আসলে তৈরি করতে পারবো। দেখো কিভাবে তৈরি করা যায়, বাস্তব অংশগুলোকে এক পাশে নিয়ে আসো। তো এখানে বাস্তব অংশ কে, এক্স আছে আর 1 আছে, এক পাশে নিয়ে আসলে x-1, আর এখানে হচ্ছে অবাস্তব অংশটা আরেক পাশে থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র আই। এই কাজটা করার পরে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে উভয় পক্ষে হচ্ছে বর্গ করে দিতে হবে। তো উভয় পক্ষে যদি আমি বর্গ করে দেই, তাহলে আমরা কত পাচ্ছি, x-1 হোল স্কোয়ার আই স্কোয়ার। তো এটাকে আমরা একটু ইলাবোরেট করে লিখি, তাহলে কত পাচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1। এই -1 যদি এই পাশে নিয়ে আসি, দেখো আমি একটা চমৎকার রাশি পেয়ে যাচ্ছি, একটা সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে এইটা আমরা তৈরি করে নিলাম। এটা কেন তৈরি করলাম, কারণ এই মানটা আমরা হচ্ছে এখানে বসাইতে পারবো, এই মানটা এখানে বসাই দিয়ে আমরা হচ্ছে এই যে রাশিটা, এই রাশির মানটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো চলো আমরা এই রাশিটাকে ব্যবহার করি। তো এই রাশিটা ব্যবহার করব, প্রথমে দেখো এখানে আছে কত, এক্স কিউব আছে, আর তোমার এখানে আছে কত, এক্স স্কোয়ার আছে। তুমি যেটা করতে পারো, প্রথমেই এই রাশিটা বসাই দিতে পারো। আমি করি, তোমরা ছোটবেলায় এই কাজগুলি করছিলা, আমি এখন করলে তোমাদের আবার মনে পড়বে, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2
দেখো তোমার ছিল কত, তোমার আছিল এক্স কিউব, আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কত নিতে হবে, কত অভাব, একটা এক্স এর অভাব। দেখো একটা এক্স এর অভাব, তুমি যদি একটা এক্স তুমি এখান থেকে বেশি নাও, মানে গুণ করো, তাহলে এখান থেকে এই দুইটা গুণফল হয়ে যাবে এক্স কিউব। এবার এক্স এর সাথে যদি তুমি এটাকে গুণ করো, তাহলে তুমি কত পাবা, -2x²। কত পাবা, -2x²। তো -2x² কি, তুমি একটু বেশি নিয়ে আসছো, তো যেহেতু তুমি বেশি নিয়ে আসছো, সেহেতু তুমি কি করবা, ওইটাকে আবার হচ্ছে বাদ দিতে হবে। তো তুমি বেশি আনছো কত, তুমি বেশি আনছো -2x², তাহলে এটাকে বাদ দিতে হলে তোমাকে কি করতে হবে, একটা +2x² আনতে হবে। তো এই যে এখানে তুমি লিখো +2x², এই হচ্ছে তোমার ঘটনা। এখানে তুমি -2x² বেশি নিছিলা, তাই এইটাকে কাটাকাটি করে দেওয়ার জন্য একটা +2x² তুমি নিবা। আবার দেখো +2 × x তুমি এখানে করতে পারো, তাহলে +2x তুমি বেশি নিছো, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য কি নিতে হবে, -2x তোমাকে নিতে হবে। এই এতটুকু পর্যন্ত যে কাজটা করা হয়েছে, এইটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র এই x³ অংশের জন্য করা হয়েছে। অনেকেই এখানে বলতে পারে যে ভাইয়া এই কাজগুলি না করে এখান থেকে যদি যোগ বিয়োগ করে করে নিয়ে আমি বসাতে পারবা, যদি তোমার ক্যালকুলেশন বা তোমার মনোযোগ যদি ভালো থাকে। আর যদি কোনো কারণে পরীক্ষার হল তো তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করলে কিন্তু তোমার শেষ। তো আমার মনে হয় রিস্কটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তো একটা লাইন বেশি করো, তাতে কোনো সমস্যা নাই। তো এতটুকু পর্যন্ত করলাম শুধু x³ এর জন্য। এই যে বাকি যে অংশটুকু, বাকি অংশটুকু কিন্তু আমি হাত দেই নাই, তো এটা যেমন আছে ঠিক এমন ভাবে আমি রেখে দিব। তো চলো এটা আমি রেখে দেই, -3x² +4x +9। এই যে যা ছিল আমি তা হচ্ছে রেখে দিছি। এখন তুমি খুব ইজিলি এখান থেকে দেখে কাটাকাটি করে নিতে পারবা। তার আগে দেখো এই x² - 2x + 2 এটার মান কত, এটার মান হচ্ছে 0। তো এটা যদি আমি 0 বসাই, আলটিমেটলি এটা কত আসবে, একটা আন্ডা আসবে, এটার আমার লেখার দরকার নেই। এবার 2x² আর হচ্ছে -3x², কাটাকাটি গিয়ে কত থাকবে, -x²। -2x + 4x, কাটাকাটি গিয়ে কত থাকবে, +2x +9। খুবই ভালো, এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া যায়, একটা মাইনাস কমন নেই, তাহলে x² - 2x -9। ওকে, এবং তুমি এখান থেকে একটু খেয়াল করে দেখো, শুধু এই x² - 2x এটার মান কত আসে, এখান থেকে আমি বের করতে পারি। শুধু x² - 2x এটার মান আসে হচ্ছে -2। তাহলে এই মানটা আমি যদি ভিতরে বসাই দিই, শুধু এই যে এই অংশটুকু, শুধু এই অংশটুকুর মান যদি আমি বসাই দিই, -2 -9, তাহলে কত আসবে, -11। তো -11 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে 11, অ্যান্সার চলে আসছে। এটা কিন্তু তোমাদের রিটেনের জন্য আসবে, তাই হচ্ছে একটু ইলাবোরেটলি তোমাদেরকে করতে হবে, এবং খুব একটা বড় না, আর তার জন্য খুব একটা সময়ও আমার মনে হয় না তোমাদের লাগবে। তো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু বলো আমাকে। আর একটু ফাস্ট যাচ্ছি, কারণ আমাদের অনেক কিছু আরো পড়ার বাকি আছে। মাঝখানে আবার আমাদের কারেন্ট বিরতি গেছে, বিজ্ঞাপন বিরতির মতো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। ওকে, আমরা পরের টপিকে চলে যাই। এইটা আসলে খুব একটা যে ডিউতে আসে তা না, কিন্তু জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরকম আদার্স ভার্সিটি গুলিতে এই টাইপটা থেকে ম্যাথ আসে। আবার ডিউতে যে আসবে না এমনটাও বলা যাবে না। তো এরকম টাইপের একটা ম্যাথ আমরা একটু দেখে নেই। ধরো তোমাকে এরকম দেওয়া হলো, z -1 = 5। তোমাকে বলা হবে এটি কিসের সমীকরণ, অর্থাৎ এটার জ্যামিতিক সমীকরণ তোমাকে বলতে হবে, যে এটা দেখতে জ্যামিতিক কোন আকার। তো তুমি এটা যেভাবে সলভ করবা, মনে রাখবা তোমাকে পরীক্ষার প্রশ্নে দিয়ে দেখ আর না দেখ, সব সময়ের জন্য z = হচ্ছে x + iy। এটা তোমার পরীক্ষার প্রশ্নে দেখ আর না দেখ, সব সময় z = x + iy। তো তুমি এই মানটা এখানে বসাই দিতে পারো। তো এখানে বসাই দিলে কত আসবে, x + iy -1 = হচ্ছে 5। এবার আগের মতো আমাদের কাজ হচ্ছে বাস্তব অংশকে এক পাশে রাখবো আর অবাস্তবকে আরেকটা জায়গায় রাখবো। তো বাস্তব অংশটাকে আমি একসাথে করি, x - 1, আর অবাস্তবটাকে একটু আলাদা রাখলাম, = হচ্ছে 5। এখন খেয়াল করে দেখো, এইটা কিন্তু একটা জটিল সংখ্যা,
এই জটিল সংখ্যার উপরে কি আছে? মডুলাস। তোমাদের মনে আছে কিনা আমি শুরুতেই কিন্তু শিখাইছিলাম তোমাদেরকে যে এই যে কোন একটা জটিল সংখ্যার মডুলাসকে আমরা সাধারণত এরকম মড দ্বারা বুঝাইতে পারি। সো মড জেড ইজ ইকুয়াল টু কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকমটাই হওয়ার কথা। কিন্তু এখানে এক্স মানে কত? এখানে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি কি বলতে পারবো যে সুতরাং এখানে আসবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 5। রুটটা না রাখলে মনে হয় ভালোই হয়, উভয় পক্ষে আমরা একটু বর্গ করে দিই। তো বর্গ করে দিলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। আমরা এইরকমটা পেয়ে যাব। এবার তোমরা বলো এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বাস এইরকম কিছু টাইপের ম্যাথ তোমরা হয়তো পেতে পারো পরীক্ষাতে। তো পাইলে কিছু করার নাই, এই যে এরকম কয়েকটা লাইন করবা, করলেই তুমি বুঝে যাবা যে আসলে কি ধরনের ইকুয়েশন এটা আসবে। কি কয়টা গেল কি জানতে যাচ্ছে? আই কয়টা গেল মানে? ও, আই কোথায় গেল? আচ্ছা, আমি তোমার ভাষায় এবার বুঝতে পারছি। হ্যাঁ, আই কয়টা, আই কোথায় গেল? আহারে, মুই কই যাইতাম, আই কোথায় গেল? তাহলে তো তোমাকে মডুলাসই আমাকে এই প্রশ্নটা তোমার করার কথা। দেখো এটা তো মডুলাস, ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি এটা আসে কিভাবে, দেখো এটা কিভাবে আসে। এখান থেকে আমরা যদি বলি বিন্দুটা কত, বিন্দু হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তো মনে করো এক্স কমা ওয়াই হচ্ছে এটা। তো মডুলাস মানে হচ্ছে আসলে মূল বিন্দু থেকে এই জটিল সংখ্যার যে বিন্দুটা, ওই বিন্দুর দূরত্ব, এই দূরত্বকে সাধারণত বলা হয় হচ্ছে মডুলাস। তাহলে বিন্দুটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এই পুরোটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে দাদুর সূত্র মতে, মানে পিথাগোরাস, হ্যাঁ, তো দাদুর সূত্র মতে আমরা এই দূরত্বটা পেয়ে যাব কত? এই দূরত্বটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এইভাবে আসছে, ঠিক আছে, ওকে। তো আমাদের কমপ্লেক্স নাম্বার থেকে যা যা আসার মতো পড়াইলে তো আসলে অনেক কিছু আরো বলা যাবে, এত কিছু বললে তোমরাও পাগল হয়ে যাবা, ঠিক আছে। আমিও মনে করো আর আজকে সিলেবাস শেষ করতে পারবো না। তো এতটুকু পর্যন্ত জানা থাকলে আশা করি মোটামুটি তোমরা ভালোই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে অন্য চ্যাপ্টারে চলে যাব। তো সেই চ্যাপ্টারে যাওয়ার আগে আমি তোমাদেরকে 1 মিনিটের একটা বিরতি দেই, জাস্ট 1 মিনিট। আবার ঘুমায় পড়ো না। এই 1 মিনিটের বিরতিতে যদি কারোর একটু SMS করতে হয়, কইরা ফেলতে পারো। আহা, একটা তো বাঁচতেছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে আছি মাত্র। ওকে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা একটু পড়বো সেটা হচ্ছে অর্ডার বা ক্রম। তো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অর্ডার। অর্ডার বা ক্রম কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্স সাধারণত আমরা বিভিন্ন রো এবং কলাম ওয়াইজ তাকে হচ্ছে সাজাতে পারি। তো এইটাই হচ্ছে যেই রো এবং কলামে তাদেরকে সাজাচ্ছি সেটাই হচ্ছে সাধারণত তার অর্ডার। যেমন আমি যদি বলি কোন একটা ম্যাট্রিক্সকে আমি এ বি সি ডি ই এফ এইভাবে হচ্ছে সাজাচ্ছি, তাহলে এই যে জিনিসগুলি এইভাবে যদি আমি আগাই তাহলে তাকে বলা হয় হচ্ছে রো, এগুলিকে বলা হয় হচ্ছে রো। আর এইভাবে লম্বলম্বী ভাবে আমি যদি আগাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কলাম। তাহলে আমরা যদি দেখি এখানে রো কয়টা আছে, এখানে রো আছে 2টা, কলাম কয়টা আছে, কলাম আছে 3টা। তো এটাকে বলা হবে যে এটা হচ্ছে একটি 2/3 আকারের ম্যাট্রিক্স। এটা কি? একটি 2/3 আকারের ম্যাট্রিক্স। তো এই 2/3 আকারের ম্যাট্রিক্স, এই 2/3 হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার। এবং তোমরা সবাই জানো, আমি জানি যে সেটা হচ্ছে সাধারণত অর্ডার হচ্ছে আরসি কোলা, মানে আগে হচ্ছে আর এর মান লিখতে হয় মানে রো, তারপরে হচ্ছে কলামের মান লিখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা একটু মনে রেখো, ওকে। তো অর্ডার যে কারণে হচ্ছে আসলে বুঝালাম, কারণ আমরা যখন ম্যাট্রিক্সের গুণ টুন এগুলি করব তখন হচ্ছে অর্ডারের বিষয়গুলি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে।
তবে ম্যাট্রিক্সের যোগ গুণ খুবই সিলি ম্যাটার তোমাদের জন্য, এটা হয়তো বা এখানে দেখানোর সময় পাবো না আমি, কারণ এর থেকে অনেক বড় বড় বিষয়গুলি আমাকে একটু আলোচনা করতে হবে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আমাকে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? প্রথম কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রধান কন্ডিশন হচ্ছে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স কি জিনিস? যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়ে যায় তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কন্ডিশন হচ্ছে তাকে হচ্ছে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তারপরে সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে ধরো একটা ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে তখনই যখন হচ্ছে শুধুমাত্র তার প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বরাবর হচ্ছে মান থাকতে পারবে, কিন্তু বাকি মানগুলি সব শূন্য হবে। অর্থাৎ এটাকে আমি তখনই কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো যখন শুধুমাত্র এই মুখ্য কর্ণ বরাবর যে মানটা থাকবে, ঠিক আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোর মান থাকবে, কিন্তু বাকি যতগুলি মান আছে সবগুলি মান কি হবে? শূন্য হবে। তবেই শুধুমাত্র এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলতে পারবো? একটি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এই ম্যাট্রিক্সটাকে আমি একটি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, এখন আমাদেরকে তো আসলে পরীক্ষার হলে এইভাবে কোনো একটা কন্ডিশন দিবে না, কন্ডিশনটা আমাদেরকে একটু চেঞ্জ করে দিবে। কেমনে দিবে আসো আমি তোমাদেরকে দেখাই। মনে করো এজ এ সাপোজ এ আই জে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে আই হচ্ছে রো নাম্বার, জে হচ্ছে কলাম নাম্বার। তো এইটাকে আমি চাইলে আসলে এইভাবে লিখতে পারি, দেখো A12 এ ওয়ান সরি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 33। ওকে, সো কোন একটা ম্যাট্রিক্স কে চাইলে আমরা আসলে এইভাবে লিখতে পারি যেখানে যেখানে i ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 and j ইজ ইকুয়াল টু 1 2 3, অর্থাৎ i এবং j এর মান এখানে আমি 1 থেকে 3 পর্যন্ত নিয়েছি। এইভাবে কোন একটা ম্যাট্রিক্স কে আমি আসলে রিপ্রেজেন্ট করতে পারি। এইবার আসো কেন আমি এইভাবে হচ্ছে লিখতেছি, তুমি এবার কর্ণ ম্যাট্রিক্স এর সাথে এই ম্যাট্রিক্সটাকে একটু ম্যাচ করো, তাহলে অনেক কিছু তুমি এখানে বুঝে যাবা। খেয়াল করে দেখো কর্ণ ম্যাট্রিক্স এর বেলায় শুধুমাত্র এই কর্নার বরাবর হচ্ছে শুধুমাত্র মান থাকতে পারবে। এই কর্নার বরাবর মান থাকতে পারবে মানে দেখো এখানে i এবং j এর মান 1 1 2 2 3 3। তার মানে আমি এটা বলতে পারি যে যখন i এবং j এর মান সেম টু সেম হয়ে যাবে তখন কোনো না কোনো ভ্যালু এখানে থাকবে। তাহলে দেখো আমি যদি বলি যে একটা কর্ণ ম্যাট্রিক্স হবে এ, একটা কর্ণ ম্যাট্রিক্স হবে কখন? যখন আমি এখানে বলতে পারবো যে এ আই জে হবে, অর্থাৎ যখন i ইজ ইকুয়াল টু জে। ঠিক আছে, এ আই জে মানে কোনো না কোনো মান থাকবে, কত মান থাকবে সেটা আমি জানি না, কোনো না কোনো মান থাকবে যখন i ইকুয়াল টু জে। কিন্তু বাকি অংশগুলো কি থাকবে? বাকি ভুক্তিগুলি সব জিরো থাকবে। তার মানে কি এখানে জিরো হইতে হবে, এখানে জিরো হইতে হবে, এখানে জিরো হইতে হবে। খেয়াল করে দেখো তো এখানে কত আছে? 1 2 1 3 3 1 3 2। এখানে i এবং j এর মান কিন্তু সেম হয় নাই। অর্থাৎ i এবং j এর মান যদি সেম না হয় তখন ওই অংশগুলোকে বা ওই ভুক্তিগুলো আমরা জিরো পাবো। তো এখানে আমি লিখতে পারবো এটা জিরো হবে যখন i ইজ নট ইকুয়াল টু j। দেখো এইটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এর শর্ত। তোমাদেরকে যখন পরীক্ষাতে বলা হবে যে কর্ণ ম্যাট্রিক্স এর শর্ত কি, তখন দেখবা পরীক্ষাতে এই জিনিসটা দিয়ে রাখবে। তো এইটাতে তোমরা টিক মার্ক দিয়ে দিবা, এটাই হচ্ছে তোমাদের কর্ণ ম্যাট্রিক্স এর শর্ত। পারবা ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এইবার আসো কর্ণ ম্যাট্রিক্স যখন শিখলাম তখন আরেকটু সামনে আগাই, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স এর কন্ডিশন কি আমি একটু তোমাদেরকে বুঝাই দেই। স্কেলার ম্যাট্রিক্স ও বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সেই সাথে আরো একটা কথা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কে কর্ণ ম্যাট্রিক্স ও হতে হবে। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স থেকে প্রথম কথা হচ্ছে তাকে একটা কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কিন্তু তাহলে পার্থক্য কি স্কেলার ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্স এর মধ্যে? পার্থক্যটা আমি তোমাদের বলে দিচ্ছি। স্কেলার ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে
কর্ণ ম্যাট্রিক্সে এই যে মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো থাকবে সেই মানগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে, একই হইতে পারে, কিন্তু যখন একই হয়ে যাবে অর্থাৎ a ইকুয়াল টু বি ইকুয়াল টু যখন সি হয়ে যাবে, এই মুখ্য কর্ণ বরাবর মানগুলি যখন a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যাবে, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। মনে করো আমি দিলাম হচ্ছে এইখানে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 2 দিলাম, মনে করো আমি 2 দিলাম। সো আমি যদি এখানে 2 দেই তবে এই ম্যাট্রিক্সটা এইরকম হয়ে যাবে, ধরো 2 0 0 0 2 0 0 0 2, এই যে এইটা তখন কি হয়ে যাবে, একটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। কর্ণ ম্যাট্রিক্স হলে কিন্তু এখানে ভিন্ন ভিন্ন মানও থাকতে পারতো, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হলে যেটা হবে সেটা তো সবগুলি মান এক হতে হবে, একেবারে সেম হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইরকম আরো একটা ম্যাট্রিক্স আমি বলতে পারি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স এর ডেফিনেশন কি? অভেদক ম্যাট্রিক্স কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স আসলে কি? একটা স্কেলার ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে পার্থক্যটা কি? দেখো, পার্থক্য হচ্ছে অভেদক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ওই স্কেলারের মানটা শুধুমাত্র 1 হইতে পারবে, শুধুমাত্র 1 হইতে পারবে। তাহলে তোমার এখানে কত দাঁড়াচ্ছে? 1 0 0 0 1 0 0 0 1। সাধারণত অভেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা নির্দেশ করি, আই দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই আই দ্বারা নির্দেশ করি। এটা যেহেতু একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, তাই এটাকে আমরা চাইলে i3 দ্বারাও নির্দেশ করতে পারবো। তার মানে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হইলেই হবে না, তার কর্ণ বরাবর মান শুধুমাত্র 1 হইতে পারবে। একটা জিনিস খাতায় লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম যে বীজগণিতে 1 যে কাজটা করে, বীজগণিতে 1 যে কাজ করে, ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স একই কাজ করে। বীজগণিতে 1 যে কাজ করে আর ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স ওই একই কাজ করে। এমন মনে হইতে পারে বীজগণিতে 1 কি এমন আহামরি কাজটা করে। দেখো আমি তোমাদেরকে বুঝাই। ধরো 5 ইন্টু 1 কত আসবে? 5 আসবে। কত সুন্দর বলছি, বীজগণিতে 1 যে কাজ করে ম্যাট্রিক্সে আই একই কাজ করে। তাহলে ঠিক আছে, মনে করো এ যে কোনো একটা ম্যাট্রিক্স, তাকে আমি আই ম্যাট্রিক্সের সাথে গুণ করব। তোমার তো একবার জান কাবাব হয়ে যাবে যদি মনে করো দুইটাই যদি একটা 3/3 ম্যাট্রিক্স থাকে, তুমি বৈশা 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 গুণ করবা, কোনো দরকার নাই। এর সাথে আই কে গুণ করলে এই উৎপন্ন হবে, বাস শেষ। তো এইগুলি আসলে পরীক্ষার হলে ট্রিক, তোমাকে এরকম মানে বোকা বানানোর জন্য দিবে। মনে করো আমি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে এরকম, যে বোকা বানানোর জন্য কত ভাবে তোমাদেরকে দিতে পারে, কিন্তু তোমরা তো আসলে বোকা না, তোমরা যথেষ্ট চালাক, এর জন্যই হচ্ছে চান্স পায় না। ধরো -1 3 2 5 6 9 -3 -11 10। আচ্ছা, বি আর একটা ম্যাট্রিক্স দিল 1 0 0 0 1 0 0 0 1, মনে করে এরকম ম্যাট্রিক্স দিল, দিয়ে তোমাদেরকে বলবে কি এ বি কত, তোমাদেরকে বের করতে দিবে। এইটা দেখার পরে তোমার কাছে প্রথমে যেটা মনে হবে, আগে হচ্ছে টিচারের মনে মনে তুমি একটা গালি দিবা যে এটা কোনো কথা হইলো, কি 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, এটা আমার অবজেক্টিভে দিছে 30 সেকেন্ডে অ্যান্সার করতে। টিচার কিন্তু জানে, যার বুদ্ধি আছে সে বের করতে পারবে, কারণ এখানে বি যেটাকে আমি বলতেছি, দেখো এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আমি একটু আগেই বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সঙ্গে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই উৎপন্ন হয়। তাহলে চোখ বন্ধ করে তুমি এখানে এ ইন্টু বি তুমি কি বলতে পারবা? এটা হচ্ছে -1 3 2 5 6 9 -3 -11 10, বাস শেষ, কোনো কথাই নেই। তো আজকে থেকে ছোট জুনিয়র ভাই বোন থাকলে তাদের সামনে একটা পার্ট নিবে, ধুরু 3/3 এর গুণ করতে তাদের কত সময় লাগে, দেখ আমার মাত্র 5 সেকেন্ডে করতে পারি। বেশি পার্ট নিতে যায় না, যদি সে যায় না তাকে তোমারে কিন্তু পরে বোকা বানাই দিব। ওকে, ঠিক আছে, অভেদক ম্যাট্রিক্স এর আলাপ আলোচনা শেষ। এইবার আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এগুলির কন্ডিশনগুলি আমাদের খুব প্রয়োজন, খুব খুব। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। এই বানানটা একটু দেখে নিও, ঘাতি বানানটা কেন যেন মনে হচ্ছে দীর্ঘিকার দেওয়া হবে, যাই হোক, ইন
ইনভলিউটারি ম্যাট্রিক্স। আচ্ছা, ইনভলিউটারি ম্যাট্রিক্স এর কন্ডিশন কি? ইনভলিউটারি ম্যাট্রিক্স এর কন্ডিশন হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু এ হতে হবে, মানে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ ওই ম্যাট্রিক্সটাই হবে। এটা আপনি কইলেন কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ ওই ম্যাট্রিক্সটাই হবে, হয় যা কইছি কথা সত্যি। অর্থাৎ মনে করো এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে কি, যার রো আর কলাম সেম থাকে। সো ওরকম একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ, বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে তার নিজের সাথে গুণ করা। ঠিক আছে, ওর একটা ম্যাট্রিক্সের বর্গ মানে ওই ম্যাট্রিক্সটাকে তার সাথে হচ্ছে গুণ করা। তো এইরকমটা যদি হয়, গুণ করার পরে আমরা দেখবো কি ওই ম্যাট্রিক্সটাই আবার ব্যাক করছে। যে ম্যাট্রিক্সটার সাথে আমি গুণ করলাম, মানে নিজের সাথে নিজেকে গুণ করার পরে আবার ওই ম্যাট্রিক্সটাই তৈরি হয়েছে। যদি এরকম হয় কখনো, তাহলে সেটাই হবে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে এই রিলেটেড আরেকটা ম্যাট্রিক্স চলে আসে, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইংলিশে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু আই হবে, আগের মতোই কোন একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ যে কোনো একটা মনে করো বর্গ ম্যাট্রিক্স, তাকে যদি আমি বর্গ করি মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সকে তার নিজের সাথে যদি গুণ করি, তখন আমাদের উৎপন্ন হবে হচ্ছে আই। যদি এরকম হয় তবে আমরা তাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। আসলে অভেদঘাতী এবং সমঘাতী এই দুইটা ম্যাট্রিক্স খুব 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 ইম্পর্টেন্ট এই বছর ঢাকা ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে মার্ক করে দিলাম। এই দুইটার এক্সাম্পল খুব ভালো করে শিখবা। ঠিক আছে, তো আমার হাতে আসলে টাইম কম, না হলে আমি এখানে আরেকটু ডিটেইলসে কিছু জিনিস হচ্ছে দেখাতাম, যে তুমি দেখেই আসলে বলে দিতে পারবা যে কোনটা সমঘাতী ম্যাট্রিক্স হবে আর কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। আর না হলে বসে বসে এই কন্ডিশন তোমাকে আসলে চেক করতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যে ম্যাট্রিক্সে যাব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা যাওয়ার আগে আমরা একটু সিমেট্রিক ম্যাট্রিক্সটা একটু দেখে নেই। ঠিক আছে, বা প্রতিসম ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় হচ্ছে প্রতিসম, আর ইংলিশে বলা হয় হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রিক্সটা শিখতেই হবে, না হলে আসলে তুমি দেখেই বলতে পারবা না যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। দেখো, আমি তোমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রিক্সটা বলতেছি, তার আগে এক্সাম্পলটা দেই। আর সিমেট্রিক ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আগে একটু বলে নিই। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে অনেকটা এইরকম যে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তোমার একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, বিম্ব সৃষ্টি হয় ঠিকই, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ডানেরটা বামে, বামেরটা ডানে চলে যায়। ঘটনাটা ঠিক এইরকমই। মনে করো ট্রান্সপোজ ম্যাট্রিক্স নামে একটা ব্যাপার আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? রো হচ্ছে কলামে চলে যাবে, কলাম হচ্ছে রোতে চলে যাবে। মনে করো এ একটা ম্যাট্রিক্স এইরকম 1 2 3 4 5 6 7 8 9। সো আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, মানে এ ট্রান্সপোজ করি, তাহলে এটা যেটা হবে, যেগুলি রো আছে এগুলি হচ্ছে কলাম হয়ে যাবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 এইরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো যদি এইরকম হয়, মনে করো এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, অর্থাৎ তুমি ট্রান্সপোজ করার পরেও ওইটাই আগের ম্যাট্রিক্সের সমান থাকে, তাহলে আমরা তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। কিরকম? ধরো আমি একটা এক্সাম্পল দেই, এইরকম 1 2 5 2 0 3 5 3 -6। ধরো এরকম কিছু একটা দিলাম, এবার এটাকে আমি ট্রান্সপোজ করি। দেখো তো, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কত আসবে? 1 2 5 যেটা আছে এটা নিচে নিচে 1 2 5 2 0 3, এটা 2 0 3 5 3 -6, দেখো 5 3 -6। দেখো ট্রান্সপোজ করার পরেও আগের ম্যাট্রিক্স এর সেম হয়ে গেছে। তো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এখন ট্রিক্সটা কি? আপনি এনে বুঝলাম যে ঠিক আছে, এটা আগে পড়াইছেন, আপনি লিখে ফেলছেন, আমি তো বাচ্চা মানুষ, আমি কেমনে বুঝবো? আচ্ছা, আসো শিশুদের জন্য করি। কি করব? সিস্টেমটা হচ্ছে এইরকম, দেখো এই কর্নারটা মিল রাখবা। এই যে দেখো,
কর্নার নাম্বারটা মিল রাখবা, ভিতরে যা ইচ্ছা তা হোক, কিন্তু কর্নারটা মিল রাখবা। এভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি যা লিখবা সবগুলি 3/3 এর জন্য একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আসো আমি আরেকটা লিখে দেখাই। এই যে সিস্টেমটা দেখো কিভাবে আমরা তৈরি করি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। মনে করো এখানে আমি দিলাম হচ্ছে 6, এবার ধরো আসলো হচ্ছে 2, তারপরে দিলাম মনে করো -5। তাহলে কি বলছি, কর্নারটা মিল রাখতে হবে। তাহলে এখানে 2, এখানে আসবে 2, এখানে -5, তাহলে এই কর্নার বরাবর আসবে -5। এবার এখানে মনে করো দিলা যে কোনো একটা কিছু, ধরো 9ই দিলা, এটা সমস্যা নাই। তারপরে এখানে একটা মান নাও, ধরো দিলাম হচ্ছে এখানে 1, তাহলে এখানেও কত আসবে 1, এখানে ধরলাম -3। এই যে দেখো কর্নারটা মিল রাখছি, 2 2, -5 -5, 1 1, এভাবে মিল রেখে ভিতরে যা ইচ্ছা তা বসাও, এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, তারপরে হচ্ছে বি প্রতিসম বা এসিমেট্রিক, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে কি হবে আমি সেটা বলে দিচ্ছি। এইরকম যে ধরো যদি শর্তটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু -a ট্রান্সপোজ হয়, আগেরটা বলছিলাম এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে, আর এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু -a ট্রান্সপোজ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। ওকে দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এইরকম 0 3 2 -3 0 -1 -2 1 0। আচ্ছা চলো এটাকে আমরা একটু ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ তো করতেই পারি, তো শুধু ট্রান্সপোজ করলে কত আসে দেখো তো, 0 3 2, এটা লম্বা লম্বি আসবে 0 3 2, তারপরে -3 0 -1, -3 0 -1, তারপরে -2 1 0, -2 1 0। ওকে, এবার দেখো এখান থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি, জাস্ট একটা মাইনাস কমন নিলাম। কমন নিলে কি হবে, 0 তো 0ই থাকবে, -3 হয়ে যাবে 3, -2 হয়ে যাবে 2, 3 হয়ে যাবে -3, এটা 0, এটা -1, এটা হয়ে যাবে -2, এটা 1, এটা 0। এই তো কাহিনী কি হইলো দেখো তো, 0 3 2 0 3 2, এই যে এ ম্যাট্রিক্সটা আবার ব্যাক করছে। তো এখানে আমি এটা লিখতে পারবো -a, দেখো এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a আসছে, তাহলে আমি কি বলতে পারবো যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে -a ট্রান্সপোজ। সুতরাং এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু কথা হইতেছে ওই যে আবার আগের মতো যে আমনেনে, ঠিক আছে টিচার মানুষ বুঝছেন, কিন্তু বাচ্চাদের জন্য কি হবে। তাহলে আসো বাচ্চাদের জন্য শিখি, ঠিক আছে আসো আমরা বাচ্চাদের জন্য এটা শিখে ফেলি। তো বাচ্চাদের জন্য কি হবে দেখো, এখানে কিন্তু একটা চোরামি আছে, এটা আমার দোষ না, ম্যাথমেটিশিয়ান যারা তৈরি করছে এটা তাদের দোষ। চোরামিটা কি খেয়াল করে দেখো, ভয়ঙ্কর চোরামি। এই যে প্রধান কর্ণ যেটা আছে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কিন্তু শূন্য হইতে হবে। কেন, কারণ হচ্ছে তুমি যে এখানে একটা মাইনাস নিবা, তুমি যদি শূন্য ছাড়া অন্য কিছু রাখো সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর আগের ম্যাট্রিক্সের সাথে এটা মিল থাকবে না। সো বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে যে আমাদের যে মুখ্য কর্ণ থাকবে, মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কত হইতে হবে, 0 হইতে হবে। ওকে ফাইন, তো আগেই তুমি আল্লাহর নাম নিয়ে 3টা 0 দিয়া দাও, জীবনে তো 0 অনেক পাইছো, এই জন্য ওই কিছু 0 ওখান থেকে দাঁড় দেনা করে দিয়ে দাও। এবার বাকি কাজ কি, আচ্ছা বাকি কাজ খুব চমৎকার। তুমি মনে করো এখানে নিলা এক্স, এখানে নিলা ওয়াই, এখানে নিলা জেড। তুমি এখানে যা নিবা এখানে তার ঠিক বিপরীতটা নিবা, অর্থাৎ এখানে তুমি এক্স নিছো, এখানে -x নাও, এখানে যদি তুমি ওয়াই নিছো তাহলে এখানে -y নাও, এখানে যদি জেড হয়েছে তুমি এখানে -z নাও। বাস তৈরি হয়ে গেছে গরম গরম বি প্রতিসম ম্যাট্রিক্স, শেষ, আর কিচ্ছু নাই। না অনেকে আছে এর মধ্যে ভেজাল কইব যে ভাইয়া যদি এইটার মধ্যে আমি -y দিতাম তাহলে কি হইতো, তাহলে তুমি এখানে ওয়াই দিতা। মোট কথা এইখানে তুমি যা দিবা এখানে তার বিপরীতটা দিবা, সহজ হিসাব, আর কোনো ভেজাল নাই এটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কাদের জন্য করছি আমরা, বাবুদের জন্য। তাহলে বাবু বুঝছো, হ্যাঁ আশা করি বুঝছো তোমরা। এখন এইটা থেকে একটা চমৎকার কোশ্চেন করা যায়, কিরকম। কোশ্চেনটা করার আগে তোমাদের একটা ছোট ধারণা দিয়ে রাখি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ আ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে।
দেখো কোন একটা ম্যাট্রিক্স, এই যে আমি ট্রেস অফ এ ম্যাট্রিক্স এখন পড়াচ্ছি ট্রেস। দেখো আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স এরকম যে 1 2 3 4 5 6 7 8 9, যদি এরকমটা বলি তাহলে ট্রেস হবে হচ্ছে তার যে মুখ্য কর্ণ আছে, সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে তার ট্রেস। অর্থাৎ ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + 5 + 9 মানে হচ্ছে 15। দ্যাটস ইট। এটাকে সাধারণত ট্রেস বলা হয়। অর্থাৎ মুখ্য কর্ণের যে ভুক্তি আছে তাদের যোগফলকে আমরা বলবো কি ট্রেস। দ্যাটস ইট। ওকে, সো এখন আমি কেন ট্রেস নিয়ে এতক্ষণ চিল্লাচ্ছিলাম, কারণ হচ্ছে এই যে বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা থেকে একটা চমৎকার কোশ্চেন করা যায়। কিভাবে কোশ্চেনটা করা যায় দেখো, তোমাকে ধরো পরীক্ষাতে এইরকম বলে দিল যে এটা ধরো এ, এটা বি, এটা সি, এবং তোমাকে এটা বলে দিল যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তোমাকে এটা বলে দিচ্ছে কিন্তু এ হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তোমার আর অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই যে এটা বি প্রতিসম হইছে কি হয় নাই, তোমার ওই দিকে তাকানোরই দরকার নাই। আমার কথায় তুমি মনে করো বিশ্বাস করো যে প্রশ্নে বলে দিছে যে এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হলে হলে একটা কোশ্চেন আসতে পারে ট্রেস অফ এ কত, আরেকটা প্রশ্ন আসতে পারে এইরকম যে এ প্লাস বি, সরি, আরেকটা প্রশ্ন আসতে পারে এইরকম যে এ ইজ ইকুয়াল টু হোয়াট, বি ইজ ইকুয়াল টু হোয়াট, সি ইকুয়াল টু হোয়াট। ওই যে বলছিলাম চোরাই বুদ্ধিটা, ঠিক আছে, আসলে ওইটাই মূল কন্ডিশন। ওই কন্ডিশন দিয়ে তোমাকে এখানে বুঝতে হবে যে বি প্রতিসম ম্যাট্রিক্স এর মূল কন্ডিশন ছিল যে আমাদের এখানে যে মুখ্য কর্ণ আছে সেই মুখ্য কর্ণের প্রত্যেকটার উপাদান কত হবে, 0 হবে। তার মানে এ এর মান হবে 0, বি এর মান 0, সি এর মান 0, তাহলেই শুধুমাত্র বি প্রতিসম ম্যাট্রিক্স হইতে পারবে, আর না হলে কিন্তু বি প্রতিসম হইতে পারবে না। তাহলে বলো তো ট্রেস কত হবে? ট্রেস হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে 0 + 0 + 0, তাহলে ট্রেস হচ্ছে একটা বড় শূন্য। 3টা শূন্য না, এই কারণে শূন্যটা একটু বড় হয়ে গেছে। ওকে, সো আমরা ট্রেস বুঝলাম। এবার যে জিনিসটা আমরা একটু বুঝবো সেটা হচ্ছে সমান ম্যাট্রিক্স। সমান ম্যাট্রিক্স, সমান ম্যাট্রিক্স। ওকে, তো সমান ম্যাট্রিক্স কি জিনিস আমরা একটু দেখি। প্রথম কথা, সমান ম্যাট্রিক্স হতে গেলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। সমান ম্যাট্রিক্স হতে গেলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার একেবারে সেম হতে হবে। কমেন্ট আছে কি? ওকে, মনে করো এ, বি, সি, ডি, 4টা ভ্যালু আছে, আর এখানে দিলাম আলফা, বিটা, গামা, ডেল্টা। এই দুইটা ম্যাট্রিক্সকে আমি সমান ম্যাট্রিক্স বলতে চাচ্ছি। প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যেই ভুক্তি যেই পজিশনে আছে তার ঠিক ওই পজিশনের আরেকটা ম্যাট্রিক্সের ভুক্তির সমান হতে হবে। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু আলফা হতে হবে। এ যেই পজিশনে আছে ঠিক ওই পজিশনে আছে হচ্ছে আলফা, তাই এ ইকুয়াল টু আলফা হইতে হবে। বি যেই পজিশনে আছে ঠিক ওই পজিশনে আছে বিটা, তাহলে বি ইজ ইকুয়াল টু বিটা হতে হবে। as well as c is equal to gamma and d is equal to delta হতে হবে। এইটাই হচ্ছে আমাদের মূলত সমান ম্যাট্রিক্সের কন্ডিশন। তো আসো সমান ম্যাট্রিক্স দিয়ে আমাদের কি ধরনের ম্যাথ পরীক্ষায় আসতে পারে আমরা ওইটার একটা ডেমো একটু দেখি। ঠিক আছে, সমান ম্যাট্রিক্সের একটা ডেমো আমরা একটু দেখি। ধরো আমাকে পরীক্ষায় এরকম দিল যে 5x² - y² x + y 0 এরকম কিছু দিল। এইটা ইজ ইকুয়াল টু আমাকে দিল 5 10 5 0 দিয়ে আমাকে প্রশ্ন করলো যে x এর মান কত, y এর মান কত, আমাকে এরকম কোনো কিছু একটা প্রশ্ন করে দিল। তো এখান থেকে x y এর মান বের করতে হবে। তো আমি কিন্তু আগেই বলছিলাম যে সমান ম্যাট্রিক্স কখন হয়, অর্ডার সেম হইতে হবে এবং ভুক্তিগুলোর আলটিমেটলি করেসপন্ডিং ভুক্তির সমান হতে হবে।
তো আমার তো আসলে সবগুলি দেখে লাভ নাই, আমার দরকার এক্স আর ওয়াই এর মান। তো আমি শুধুমাত্র এই দুইটা অংশ নিয়ে কাজ করলেই হইলো। তো সমান ম্যাট্রিক্সের কন্ডিশন অনুসারে আমি বলতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এই যে এক্স প্লাস ওয়াই আর 5 হচ্ছে একই জায়গায় আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর 10 একই জায়গায় আছে। তো এটাকে যদি আমি একটু সলভ করি, এই দুইটা জিনিসকে সলভ করলে আমি এক্স আর ওয়াই এর মান ইজিলি পেয়ে যাব। এটাকে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। দেখো তো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে? 5। তাহলে আমি এখানে 5 বসাই দিতে পারবো, 5 বসাই দিলে থাকবে হচ্ছে 10। 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো আমি এখানে বলতে পারবো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2। বাস এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে এক্স আর ওয়াই এর মান আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি তোমরা যোগ বিয়োগ ভালোই পারো। হ্যাঁ, তো এটা আমার দেখানোর জন্য তোমাদের দরকার হবে না। ঠিক আছে, স্ক্রিনশট রেখে দাও আর এরপরে একটু কষ্ট করে ক্লাস শেষে নিজেরা একটু সলভ করে নিবা। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব হচ্ছে ডিটারমিনান্ট। ডিটারমিনান্ট আমরা সবাই পারি, খুব একটা কঠিন কিছু না। ডিটারমিনান্ট, প্রথমে আসো আমি হচ্ছে 2/2 ম্যাট্রিক্স এর জন্য দেখাই ডিটারমিনান্ট। ধরো যদি এরকম হয় যে 1 2 -3 5, এইটার জন্য যদি ডিটারমিনেন্ট বলে তাহলে সিস্টেম কি? খুবই সহজ। প্রথমে 1 এর সঙ্গে 5 কে গুণ করব, 1 ইন্টু 5 কত আসবে? 5। তারপর হচ্ছে একটা সূত্রের মাইনাস, সব সময় এটা থাকবে সূত্রের মাইনাস। তারপরে 2 ইন্টু -3 কত আসবে? -6। -6 তাহলে কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 11। বাস, অঙ্ক শেষ। এটাই হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা। কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো 2/2 সুন্দর মতো করে করাইলেন, কিন্তু আমাদের তো 2/2 দিত না, আমাদের তো দিব 3/3 ম্যাট্রিক্স। কিচ্ছু করার নাই, ঠিক আছে। 3/3 এর জন্য আমি দেখাচ্ছি। 3/3 এর জন্য আমরা সাধারণত ডিটারমিনেন্ট যেটা করি সেটা হচ্ছে কি বিস্তার পদ্ধতিতে, এটাকে বলা হয় বিস্তার পদ্ধতি। তো বিস্তার পদ্ধতিতে একটা 3/3 ম্যাট্রিক্স আমি নেই। মনে করো এখানে 1, এখানে 2, এখানে 0, এখানে 0, এখানে -1, এখানে 3 5 7 0। ওকে, যদি এইটাকে আমাকে বিস্তার করতে বলে তাহলে আমি কিভাবে করব? তো আমরা জানি যে কোনো রো বা কলামের সাপেক্ষেই করা যায়, তো আমরা বেশি একটা ভেজালে যাই না। আমরা সবসময় যেটা করি আমরা হচ্ছে এই রো এর সাপেক্ষে এটাকে বিস্তার করে দিই। তো এই রো এর সাপেক্ষে করলে প্রথমে যে উপাদানটা পাবো সেটাকে 1, আমি নিলাম 1। যেই উপাদানটাকে নিব ওই উপাদানটা যেই রোতে অবস্থান করতেছে সেইটাও বাদ, যেই কলামে অবস্থান করতেছে সেইটাও বাদ। তাহলে আর বাকি থাকলো কি? একটা 2/2 ম্যাট্রিক্স হয়ে গেছে। আচ্ছা, একটা 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একটু আগে আমি শিখলাম, তাহলে সেম সিস্টেমে আমি এটা করতে পারি। -1 ইন্টু 0 আন্ডার -3 ইন্টু 7 21। খুবই ভালো, 1 এর কাজ শেষ। তারপরে কে আসবে? 2। ওকে, এবার আসবে 2। সো 2 যেই লাইনে আছে সেই লাইনের রো বাদ, সেই লাইনের কলামও বাদ যাবে। তো ঠিক আছে, আমি আগে নিলাম হচ্ছে 2। এখানে চিহ্ন টিহ্ন পরে আসতেছি, ঠিক আছে, এগুলি নিয়ে কান্নাকাটি করো না। আমি আগে এটা মানে মেইন পজিশনটা আগে সাজাই নি। সো 2 যখন নিচ্ছি কলাম বাদ রো বাদ, তাহলে থাকবে কি? 0 3 5 0। তাহলে 0 ইন্টু 0 3 5 15, তাহলে থাকবে হচ্ছে 0 -15। তারপরে সেম হচ্ছে আমি 0 এর জন্য করব। তো যখন 0 এর জন্য করব তখন কি আসবে? 0, এইটা বাদ যাবে, তাহলে 0 ইন্টু 7 -5 ইন্টু -1, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5। এবার সূত্রের সিস্টেমটা কি? সূত্রের সিস্টেম হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। এই যে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। আপনি এই মাইনাসটা কোত্থেকে নিয়ে আসলেন? আমি কোত্থেকে বেশি একটা দূরে থেকে আনি নাই, এটা তোমাদের জানার কথা যে চিহ্নের জন্য একটা বিল্ট ইন ম্যাট্রিক্স আছে, আর সেটা কি? এইরকম প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2, এই 2 যে জায়গাটায় দাঁড়ায় আছে ওই জায়গাটার নিচের চিহ্নটা কি? ওই পজিশনের চিহ্নটা হচ্ছে -1। ওই মাইনাসটা আমি এখানে আসলে দিয়েছি, ঠিক আছে।
তো এইভাবে হচ্ছে আমরা বিস্তার করে করে কোন একটা ডিটারমিনেন্টের মান বের করতে পারবো। তো এটা কত আসবে -21, এটা আসবে 15 দ্বিগুণে হচ্ছে 30, ওইটা তো 0, তার মানে হচ্ছে 9। বাস, অ্যান্সার চলে আসছে আমাদের। সো এইভাবে হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, একটা 3x3 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট আমরা বের করতে পারবো। ওকে, সো এরপরে আমরা একটু বড় কিছুর দিকে যাই, সেটা হচ্ছে মাইনর এবং হচ্ছে কোফ্যাক্টর। মাইনর এবং কোফ্যাক্টর, অনুরাশি এবং সহগুণক। অনুরাশি এবং সহগুণক। অনুরাশি এবং সহগুণক। ওকে, ইংলিশে বলা হয় মাইনর এবং কোফ্যাক্টর। আচ্ছা, দেখো প্রথমে আসি হচ্ছে অনুরাশি। আমি আগে একটা ম্যাট্রিক্স নেই, ধরো এইরকম 1 2 0 -3 1 0 0 3 1, ধরো এরকম কিছু একটা নিলাম। এবার আমি যদি বলি যে এই 2 এর অনুরাশি নির্ণয় করো, কত? 2 এর অনুরাশি, তাহলে 2 এর অনুরাশি কত হবে? সিস্টেমটা হচ্ছে এই 2 যেখানে আছে, অনুরাশি বের করার সিস্টেম হচ্ছে 2 যেখানে আছে তার রো বাদ যাবে, তার কলামও বাদ যাবে, বাদ যাওয়ার পর যা থাকবে সেইটার ডিটারমিনেন্ট। তাহলে কত আছে? -3 0 0 1, -3 ইন্টু 1 গুণ করলে কত হয়ে যাবে? -3, আর 0 ইন্টু 0 বাদ যাবে হচ্ছে 0, মানে -0, আলটিমেটলি -3 থাকবে। ব্যাস, খুবই সিম্পল হয়ে গেছে 2 এর অনুরাশি। আশা করি অনুরাশি বুঝতে আমাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? তবু আমি অন্য আরেকটা করে দিচ্ছি। মনে করো এই 1, এই 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি, এই 1 এর, আমি কিন্তু বলে নিচ্ছি এই 1 এর, এই 1 এর অনুরাশি। ওকে, তো এই 1 এর অনুরাশি কত হবে? এটা যে রোতে আছে এটাও বাদ যাবে, যে কলামে আছে এটাও বাদ যাবে, তাহলে থাকবে কত? 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু -3, তো 2 ইন্টু -3 কত? -6, তার মানে মাইনাস মাইনাসে +7, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এখন পরীক্ষার হলে এরকম কি, এরকম সাপের মতো তীর চিহ্ন দিয়ে এটা বোঝানো যাবে? খারাপ দেখা যায়। তো আমরা একটা কাজ করি, এটার একটা নাম দেওয়া যায়। তো যেটা বলতেছিলাম যে আসলে এভাবে তো ধরে ধরে আমরা দেখাতে পারবো না, তো এটা একটা পজিশন আছে। পজিশনটা কি? এই মনে করো 2, 2 এর অনুরাশি, 2 এর পজিশনটা কত? এটাকে আমি বলতে পারবো A1 2। আবার এই যে মনে করো 1, এটার পজিশন আমি কি বলতে পারবো? এটাকে বলতে পারবো A3 3। এইরকম পজিশন দিয়ে আমরা চাইলে এটাকে লিখতে পারবো। আপনি হুদাই কেন ইন্টারমিডিয়েটের জিনিস এখানে দেখাইতেছেন? হুদাই দেখাইতেছি না, কেন দেখাইতেছি এটা পরে তুমি হারে হারে টের পাবা। আপাতত অনুরাশি যা শিখাইছি একটু বুঝো। এরপরে আমরা যাব হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। ঠিক আছে, চলো কোফ্যাক্টর আমরা একটু দেখি। কোফ্যাক্টরের সূত্রটা আগে একটু শিখি। সহগুণক ইজ ইকুয়াল টু হচ্ছে চিহ্ন গুণ অনুরাশি। চিহ্ন গুণ অনুরাশি। ওকে, এই চিহ্ন আবার কিসের চিহ্ন? হ্যাঁ, এই চিহ্ন হচ্ছে আসলে আমাদের মূলত ওই পজিশনের চিহ্ন। এটাকে নিচে লিখে রাখো, পজিশন বা অবস্থান। চিহ্ন বলতে আমি ওই পজিশনকে মিন করতেছি, ওই পজিশনের চিহ্ন। ঠিক আছে, ওকে ফাইন। সো ধরো তোমাকে যদি এখন প্রশ্ন করা হয়, আমি এটা একটু মুছে দিচ্ছি। ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 2 এর সহগুণক কত, 2 এর সহগুণক কত, তাহলে তোমার কাজ কি? প্রথমে হচ্ছে চিহ্ন। কার চিহ্ন? 2 যেই পজিশনে আছে ওই পজিশনের চিহ্ন। 2 যেই পজিশনে আছে ওই পজিশনের চিহ্ন কি? মাইনাস। দেখো 2 যে পজিশনে আছে ওই পজিশনের চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে তুমি আগে দিবা একটা মাইনাস, তারপরে হচ্ছে 2 এর অনুরাশি। এই যে দেখো, চিহ্ন গুণ অনুরাশি, তাহলে 2 এর অনুরাশি কত পাইছিলাম? 2 এর অনুরাশি হচ্ছে -3 পাইছিলাম, বসাই দাও -3, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 3। এই হয়ে গেছে হচ্ছে 2 এর সহগুণক নির্ণয় করা, কাজ শেষ। ঘটনা হচ্ছে তোমারে এই পুরোটা লাইন
টিচার নাও লিখতে পারে। টিচার তোমাকে এরকম একটা জিনিস দিয়ে তুমি আশা করতে নাও পারো যে আমাকে টিচার বলবে যে 2 এর সহগুণক লিখো, না। টিচার তোমাকে প্রশ্ন করবে এরকম কিছু একটা দিল, দিয়ে বলবে ক্যাপিটাল A12 ইজ ইকুয়াল টু হোয়াট। টিচার তোমাকে এইটা প্রশ্ন করবে। তো তাতে কি এমন যায় আসলো? ক্যাপিটাল A12 দেওয়া মানে কি? ক্যাপিটাল A12 মানে হচ্ছে এই পুরো লাইনটা, এই পুরো লাইনটা মানে হচ্ছে ক্যাপিটাল A12। অর্থাৎ এই ক্যাপিটাল A12 দ্বারা মিন করতেছে 2 এর সহগ গুণক, আর স্মল a12 দ্বারা শুধুমাত্র 2 কে মিন করতেছে। দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু আমি বারবার করে বলতেছি স্মল a12 মানে শুধুমাত্র 2, অর্থাৎ ওই ভুক্তিটাকে বোঝানো হয়। আর ক্যাপিটাল A12 দ্বারা ওই ভুক্তির সহগ গুণককে বোঝানো হয়, অর্থাৎ 3। এই যে ওই ভুক্তির সহগ গুণক, এই কারণে আমি আসলে সাধারণত স্মল আর ক্যাপিটাল দিয়ে হচ্ছে লিখে দিয়েছি। তো আশা করি তোমরা অনুরাশি এবং সহগ গুণক খুবই ভালো করে করতে পারবা। তো এবার আমরা যে ম্যাট্রিক্সটায় যাব সেইটাকে বলা হবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সেটাকে আমরা বলতে পারবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কি আছে আমরা একটু বলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকেই বা বলে? ধরো কোন একটা বর্গ ম্যাট্রিক্স আমি দিলাম 1 2 3 4, বা ধরো -3 দিলাম, হ্যাঁ 1 2 -3 4। তো এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমি আগে একটু অল্প অল্প করে তোমাদেরকে বুঝাই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে কি। দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল হচ্ছে এই যে 1 আছে, এই 1 এর সহগুণক। এই যে 2 আছে, এই 2 এর সহগুণক। এই যে -3 আছে, এই যে -3 এর সহগুণক। এই যে 4 আছে, এই 4 এর সহগুণক। অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তার প্রত্যেকটা ভুক্তি বা উপাদান, প্রত্যেকটা উপাদানের সহগ গুণক গুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ভাইয়া তাহলে কি অ্যাডজয়েন্ট হবে? না, ওই ম্যাট্রিক্সটা, ওই সহগ গুণক ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি হবে। যা কইলেন মাথার 100 হাত উপর দিয়া গেল। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই বলতেছি, ধৈর্য ধরো। অ্যাডজয়েন্ট অফ এ, দেখো 1 এর সহগুণক, তাহলে 1 এর সহগুণক কিভাবে বের করব? এই 1 যেখানে আছে এটা বাদ, 1 এর এইটাও বাদ, তাহলে রইল কত? শুধুমাত্র 4। তো ঠিক আছে, খুব ভালো কথা। 1 এর সহগুণক হচ্ছে 4। 2 এর সহগুণক, তাহলে 2 এর সহগুণক কত হবে? 2 যেখানে আছে এটা বাদ, এবং 2 যে লম্ব বরাবর আছে এটাও বাদ, তাহলে থাকবে কত? শুধুমাত্র -3। কিন্তু ঘটনা আছে তো, সহগুণকটা চিহ্ন সহকারে হয়, তাহলে এটার চিহ্নটার চেহারাটা কিরকম হবে? প্লাস মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এরকম হবে। তাহলে 2 যেখানে দাঁড়ায় আছে ওইটার পজিশনের চিহ্ন কত? মাইনাস, তার মানে বাহিরে একটা কি হবে? মাইনাস হবে। আবার সেম -3 এর সহগুণক, তাহলে এটাও বাদ, এটাও বাদ, থাকবে কত? 2। লিখলাম 2, কিন্তু তার আগে না একটা পজিশনের চিহ্ন আছে কত? মাইনাস, তো এই যে মাইনাস দিলাম। 4, এইটার জন্য সহগুণক আসবে 1। তাহলে কি যেন আমি বলছিলাম, যে যেই ম্যাট্রিক্সের সহগুণক আমি বের করব, যেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমি বের করব, সেইটা বের করতে গেলে প্রত্যেকটা ভুক্তির সহগ গুণক গুলোকে আগে বের করতে হবে। বের করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলেই আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। খুবই সিম্পল। তো এখন আমরা ট্রান্সপোজ করে দেই, তাহলে কত আসে? এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 3। তাহলে এটা 4, এটা 3, এটা -2, আর এটা হচ্ছে 1। শেষ। যেটা আসছে এটাই হচ্ছে আমাদের এই 2x2 একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন অনেকে প্রশ্ন করবে, যাদের হচ্ছে জিলাপির প্যাটের মধ্যে, তারা প্রশ্ন করবে যে আপনি 2x2 এর জন্য করছেন, আমরা যদি 3x3 এর জন্য দেয় দিলে করবা? এই সিস্টেমে কি? কিন্তু কথা হচ্ছে আসলে তোমাদেরকে এত বড়টা দিবে না, ঠিক আছে? যদি টিচার খুব খারাপ মন মানসিকতা না হয় আর কি। উনি যদি মনে করো কোশ্চেন করার সময় কোনো কারণে ওনার মনে করো
প্রাক্তন কারো কথা মনে পড়ে আর কষ্ট পায়, তখন যদি উনি আসলে এই 3/3 ম্যাট্রিক্স দেয়, নইলে আসলে অ্যাডমিশন টেস্টে কেউ 3/3 ম্যাট্রিক্স দেয় না, ভুলেও দেয় না। ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ, সেটা তো সময়ও থাকে, ওইটার হিসাব বাদ। এখন ঘটনা হইতেছে যে তারপরেও একটা 2/2 ম্যাট্রিক্স আপনি দিছেন, এতক্ষণ বসে বসে আমি সহগ গুণক ম্যাট্রিক্স করব, আমার তো ভাল লাগে না। আচ্ছা, যদি তোমার তাও ভালো না লাগে, তাহলে আমি আরেকটা জিনিস শিখাই, কষ্ট করে এটা শিখো, তাহলে আর তোমার এত কিছু আসলে করতে হবে না। তো দেখো, বুদ্ধিটা হইতেছে এই যে দুইজন আছে, এরা হচ্ছে পরস্পর ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ 1 এর বাড়িতে চলে যাবে 4 আর 4 এর বাড়িতে চলে যাবে 1, 4 আর হচ্ছে 1। খুবই ভালো কথা। আর বাকি যে দুইজন আছে তারা কি করবে? তারা শুধু চিহ্নটা পরিবর্তন করবে, অর্থাৎ এখানে 2 ছিল, এখানে -2 হয়ে গেছে, এখানে -3 আছে, এখানে 3 হয়ে যাবে, বাস শেষ। এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কাম শেষ। যেটা এতক্ষণ বসে বসে বহুত কষ্ট করে করছি, এটাই হচ্ছে 1 মিনিটে তুমি করে, 1 মিনিট না 10 সেকেন্ডে তুমি করতে পারবা। আবারও বলতেছি, ট্রিক্সটা কি? এই যে দুইজন আছে, এই দুইজন হচ্ছে ইন্টারচেঞ্জ করবে, নিজেরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, আর বাকি যে দুইজন আছে তাদের শুধু চিহ্নটা পরিবর্তন হবে, এখানে প্লাস আছিল, এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেছে, শেষ। এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন যখনই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা করি, তখনই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে তার মানে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট, ঠিক আছে? সরি, ডিটারমিন্যান্ট না, ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স যাওয়ার আগে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়ে আসি। সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি হবে আমরা একটু যদি দেখি। সিঙ্গুলার ম্যাট্রিক্স, জনগণ আমি আসলে নির্দিষ্ট সময় থেকে একটু বেশি সময় নিচ্ছি, তার জন্য আমি আন্তরিকভাবে মোটেও দুঃখিত না, ঠিক আছে? তোমরা যদি কেউ দুঃখ পায় থাকো, দুঃখটা নিজের কাছে আপাতত রাখো, কাজটা করো। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স আসলে তারাই যাদের ডিটারমিনেন্ট একটা হাঁসের ডিম আসে, তারাই আসলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। মনে করো আমি একটা ম্যাট্রিক্স কইলাম যে 1 2 3 6, একটু দেখো এটা ডিটারমিনেন্ট কত আসে। 1 into 6 ছক্কা, -3 into 2 ছক্কা, আন্ডার। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলতে পারবো? একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট শূন্য হয় তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। ভাইয়া পরীক্ষাতে তো এত কিউট জিনিস দেয় না, পরীক্ষার হলে দিলে আমরা কি করবো? আচ্ছা ঠিক আছে, পরীক্ষার হলে কেমনে দিব এটাও আমি তোমারে বুঝাই দিই। মনে করো পরীক্ষার হলে এখানে সুন্দর করে বলবে কি এক্স, এরকম কিছু একটা দিয়ে দিব, দিয়ে বলবে কি যে এক্স এর মান কত হলে, এক্স এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স এর বাংলা দিয়ে কিন্তু আসে, বাংলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স এর বাংলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো তোমাকে কি বলবে? এক্স এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তখন তোমার কাজ কি? তোমাকে তো বলেই দিছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তাহলে তুমি প্রথমে যে কাজ করবা তার ডিটারমিনেন্টটা বের করে ফেলবা। তো ডিটারমিনেন্ট কত হবে? 6x - 6। তাহলে আমার কন্ডিশন কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স এর কন্ডিশন হচ্ছে ডিটারমিনেন্ট হচ্ছে শূন্য হতে হবে। তার মানে আমি বলতে পারবো শর্ত অনুযায়ী এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে শূন্য হবে। সো এখান থেকে আমি এক্স এর মান বের করে ফেলতে পারবো 1, দ্যাটস ইট। এই এক্স এর মান যদি 1 হয় তাহলে ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, সিঙ্গুলার ম্যাট্রিক্স শেখা শেষ, এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখবো। ইনভার্স ম্যাট্রিক্স শিখতে এখন আমাদের সহজ হবে। ইনভার্স ম্যাট্রিক্স, আচ্ছা তো ইনভার্স ম্যাট্রিক্স এর শর্তটা কি? ইনভার্স ম্যাট্রিক্স এর শর্ত হচ্ছে বা সূত্র হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। শর্তটা হচ্ছে এখানে আর যাই হোক ডিটারমিনেন্ট কখনো শূন্য হতে পারবে না, কারণ তুমি দেখো যদি ডিটারমিনেন্ট শূন্য হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু 1/0 চলে আসে, তখন কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর এই কারণে আমরা এখানে কখনো শূন্য নিতেই পারবো না।
অতএব এখানে হচ্ছে শর্তটা হচ্ছে এটা তখনই ইনভার্স করা যাবে যখন ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি যে কোনো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা কোনো একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। ওকে, এইটুকু কি বলতেছি, সরি 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 সরি, ঠিক আছে, কোন একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কখনো সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স করা যাবে না। অতি আবেগে বলে ফেলছি, স্লিপ অফ টাং। আচ্ছা, তো আসো একটা ইনভার্স ম্যাট্রিক্স এর এক্সাম্পল দেখি। যদি আমার কাছে এখানে জানতে চাওয়া হয় এই রকম যে ধরো 1 2 -3 4, এইটার ইনভার্স কত হবে। তো এইটার ইনভার্স যখন আমি বের করব, ইনভার্স 1 বাই ডিটারমিনেন্ট, এর ডিটারমিনেন্ট কত হবে 4 মাইনাস 3 দ্বিগুণে 6, তাহলে -6। আর এটার অ্যাডজয়েন্ট কত হবে, তুমি হাতে হাতে এমনিই পারবা অ্যাডজয়েন্ট বের করতে। কত, 1 আর 4 ইন্টারচেঞ্জ হবে, তার মানে এখানে 4 এখানে 1। 2 আর 3 তার হচ্ছে শুধুমাত্র কি চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এটা -2 আর এটা 3, অঙ্ক শেষ। বাস, এখানে আসবে কত 1/10, 4 -2 3 1, শেষ, ইনভার্স চলে আসছে। এখন আবার কিছু জিলাপির পেশা এসে হাজির হবে যে ভাইয়া আপনি 2/2 এর জন্য ইনভার্স করাইছেন, কিন্তু যদি 3/3 দেয়, আসলে কথা ওই আবার আগের মতো 3/3 দিলে কিচ্ছু করার নাই, যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে আগের সিস্টেমে মানে মেইন সিস্টেমে করতে হবে, কিচ্ছু করার নাই। কিন্তু একটা বুদ্ধি আছে, আমি তোমাদের একটা ট্রিক্স দিতে পারি যে একটা স্পেশাল কাইন্ড অফ 3/3 ম্যাট্রিক্স আছে যেটা তুমি চাইলেই আসলে খুব সহজে, এর থেকে সহজে করতে পারবা। কি কোন, এটা থেকে সহজে আছে তো, চলো আমরা দেখি এর থেকে সহজে কি করা যায়, কোন সূত্রই লাগে না। এটা মনে করো তুমি একটা বাচ্চা পোলাপাইন্ডে দিলেও সেও করতে পারবে। মনে করো সেই স্পেশাল ম্যাট্রিক্সটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ধরো 5 0 0 0 -2 0 0 0 3। যদি এইটার ইনভার্স তোমার কাছে চাই, তুমি কি করবা, তুমি খালি চোখটা বন্ধ করবা, চোখটা বন্ধ করে তুমি করে ফেলবা। কেমনে, ইনভার্স মানে হচ্ছে উল্টানো। ভাইয়া কি হয়েছে, ইনভার্স মানে হচ্ছে উল্টানো, উল্টাই দাও 1/5 0 0, এগুলির উল্টাইতে যায় না, তাহলে কিন্তু খবর আছে। 0 -2 উল্টাইলে কত হবে 1/-2, 0 0 0 1/3, অঙ্ক শেষ, অ্যান্সার শেষ। অর্থাৎ যদি আমাদেরকে কখনো 3/3 ম্যাট্রিক্স দেয়, তাহলে মনে রাখবা ওইটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দিবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ইনভার্স করতে আমাদের সময়ই লাগে না, জাস্ট খালি নাম্বার মানে যে ডায়াগোনাল বরাবর যেগুলি আছে এগুলিকে উল্টাই দিলে আমাদের অঙ্ক হয়ে যায়, খুবই ইজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, সত্যি বলতে আরো অনেক কিছুই হয়তোবা মানে আমি বলতে পারতাম, তোমাদের মাথায় হ্যাং হয়ে যাবে। আরো একটা চ্যাপ্টার আমাদের আছে, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের একটা চ্যাপ্টার আছে। আমি ভেক্টর থেকে তোমাদের মূল যে বিষয়গুলি তোমরা পড়বা এগুলি একটু বলে দেই। হ্যাঁ, কারণ আসলে এটা বলে শেষ করা যাবে না, ভেক্টর অনেক কিছু। তো তো যেই জিনিসগুলি আসলে ভেক্টর থেকে তুমি পড়বা সেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, তারপরে অবস্থান ভেক্টর, এই দুইটা জিনিস নরমালি পড়বা। তারপরে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে এরকম ডট গুণফল আর হচ্ছে ক্রস গুণফল। এখন ডট গুণফল দিয়ে তুমি কি কি জিনিস করতে পারবা, ডট গুণফল থেকে তুমি আসলে করতে পারবা হচ্ছে ঠিক এরকম যে কোন অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে পারবা। তারপরে তুমি করতে পারবা হচ্ছে ওখান থেকে লম্বের শর্তটা তৈরি করতে পারবা। যেমন দুইটা ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তখন আমরা কি বলি, আমরা বলি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0, আমরা হচ্ছে এইটা করতে পারবো। তারপরে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ এই দুইটা বের করতে পারবো ডট গুণফল থেকে। ক্রস গুণফল থেকে আমি কি করতে পারবো, লম্ব একক ভেক্টর এটা বের করতে পারবো। তারপরে সমান্তরালের শর্তটা আমরা তৈরি করতে পারবো। সমান্তরালের শর্ত কি, দুইটা ভেক্টর যখন পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ক্রস গুণফলের মান হচ্ছে 0 হবে। এবং হচ্ছে সমতলীয় ভেক্টর, এটা আমরা করতে পারবো। এই জিনিসগুলি যদি মোটামুটি ভাবে পড়ি তাহলে আমাদের আসলে ভেক্টর থেকে তেমন আর কিছু নাই। তবে ভেক্টর থেকে ক্ষেত্রফলের অঙ্ক আছে, ভেক্টর থেকে অনেক সময় ক্ষেত্রফলের অঙ্ক দেয়। তো ক্ষেত্রফলের জন্য অনেকে ভুল করে, আমি এটা একটু দেখাই দেই যে ক্ষেত্রফল
ত্রিভুজ কিংবা মনে করো বর্গ কিংবা মনে করো আয়তক্ষেত্র কিংবা মনে করো সামান্তরিক, যদি এদের সন্নিহিত বাহু, আবারও বলতেছি, এই চারটা আইটেমের সন্নিহিত বাহুর ভেক্টর যদি দেওয়া থাকে, কিসের বললাম? সন্নিহিত বাহুর ভেক্টর। ভেক্টরগুলি যদি সন্নিহিত বাহু বরাবর দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে শুধুমাত্র a ক্রস b এর মান, a ক্রস b এর মান। কিন্তু যদি তোমাকে যদি সন্নিহিত বাহু বরাবর না দিয়ে কর্ণ বরাবর দেয়, কর্ণ এবং রম্বসের জন্য, শুধু রম্বসের জন্য, কর্ণ এবং রম্বসের জন্য সূত্র হচ্ছে হাফ ইন্টু a ক্রস b এর মান। ঠিক আছে, আবারও বলতেছি, ত্রিভুজ, বর্গ, আয়ত, সামান্তরিক, এদের সন্নিহিত বাহু বরাবর যদি ভেক্টর দেওয়া থাকে, মানে হচ্ছে এই হচ্ছে a ভেক্টর, এই হচ্ছে b ভেক্টর, যদি এরকম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে এইটা। আর কর্ণ বরাবর যদি দেওয়া থাকে, মনে করো যে কোনো একটা সামান্তরিক, তার যদি কর্ণ বরাবর যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, ধরো a ভেক্টর আর মনে করো হচ্ছে b ভেক্টর, এইরকম দেওয়া থাকে, কিংবা কোনো একটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল সবসময় কি হবে? হাফ ইন্টু ভেক্টর a গুণ ভেক্টর b। এইটা তো গেল হচ্ছে আমাদের ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফল অনেকদিন ধরে আসতেছে, আমার কাছে মনে হয় এটা হয়তোবা একটু আপডেট করতে পারে, অর্থাৎ এখন হয়তোবা আয়তনও দিতে পারে। তোমাদের বইয়ে কিন্তু আয়তন আছে, তোমরা হয়তোবা এটা খেয়াল করো না। এটাকে বলা হয় হচ্ছে প্যারালেলোপাইড। উচ্চারণই যা, প্যারালেলোপাইড, ভলিউম অফ প্যারালেলোপাইড। ঠিক আছে, এইটার ভলিউম কি হবে? ভলিউম হচ্ছে a ডট বি ক্রস সি। এইটা লিখে রাখো, এইটাকে এভাবেও প্রকাশ করে, অথবা এইটাকে এইটা দ্বারাও প্রকাশ করা হয়, a বি সি। এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটাকে কিন্তু আমি ম্যাট্রিক্স লিখি নাই, এইটাকে বলা হয় এসটিপি। এসটিপি ফুল ফর্ম হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার টি তে হচ্ছে ট্রিপল, পি তে হচ্ছে প্রোডাক্ট। এসটিপি হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, তো এইটাকে সাধারণত এসটিপি বলা হয়। তো এইটা দ্বারা যেটা হয়, সাধারণত এইটা দ্বারা আমরা কোনো একটা প্যারালেলোপাইপের ভলিউম পাবো। ভলিউম, ভলিউম অফ প্যারালেলোপাইপ, অর্থাৎ কোনো একটা ঘনক, কিন্তু যেটার সাইড গুলি হচ্ছে সামান্তরিকের মতো দেখতে, অনেকটা এইরকম। আমি একটু এঁকে দেই, মনে করো দেখতে অনেকটা হচ্ছে সামান্তরিকের মতো। এই যে দেখতে অনেকটা সামান্তরিকের মতো এইরকম কোন একটা ঘনকের আয়তন হচ্ছে ভেক্টর a ডট বি ক্রস সি। ঠিক আছে, যদি কখনো এরকম চাই, তোমাকে মনে করো তিনটা ভেক্টর দিয়ে দিল, a ভেক্টর দিয়ে দিল, b ভেক্টর দিয়ে দিল, c ভেক্টর দিয়ে দিল, এই তিনটা ভেক্টর দিয়ে তোমাকে যদি বলা হয় যে তুমি এখান থেকে হচ্ছে এই প্যারালেলোপাইপের ভলিউমটা বের করো, তখন তুমি কি করবা? এই বি আর সি হচ্ছে ক্রস গুণ করবা, তার সাথে এ ভেক্টরকে ডট দিবা, দিলে একটা স্কেলার মান পাবা, সেই স্কেলার মানটাই হচ্ছে আসলে এই প্যারালেলোপাইপের ভলিউম। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, মনোযোগ দিয়ে ক্লাসগুলি করো। ঠিক আছে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।